ওকে, আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, ৮টা ৫ যেহেতু বেজে গিয়েছে। আমরা ৩ জনকে পেয়েছি অলরেডি। ইসরাইল ভাইয়া, রাফি ভাইয়া আর সুরাইয়া সাদেকিন আপু। ৩ জন। আমার কথা শোনা যাচ্ছে ঠিকঠাক? বা স্ক্রিন দেখা যাচ্ছে? একটু রেসপন্স করবেন কাইন্ডলি। হ্যাঁ, যাচ্ছে। ওকে, গ্রেট। সো আজকে আমাদের ফার্স্ট ক্লাস। থ্যাংক ইউ আপু। সো আজকে আমাদের ফার্স্ট ক্লাস। আমরা ইনশাল্লাহ পাওয়ার পয়েন্টের কোর্স শুরু করতে যাচ্ছি এবং ৫টা ক্লাসে ২ ঘন্টা করে আমরা আমাদের পাওয়ার পয়েন্টের নলেজটাকে অনেক এনরিচ করবো ইনশাল্লাহ। সো একদম শুরুতে আমি শুধু একটু সিলেবাসটা একবার পুরোপুরি গো থ্রু করে দিই যে আমরা টোটাল সিলেবাসে কি কি কভার করব, কি কি থাকবে, কেমন ভাবে আমরা আগাবো সবকিছু। তারপরে আমি আমার কোর্সে চলে যাচ্ছি আরকি। সো খেয়াল করে দেখেন, আমাদের সিলেবাসটা যদিও এই মডিউলটা আপনারা অনেকে পেয়েছেন, আমি একটু ছোট্ট করে শুধু এক্সপ্লেন করে যাচ্ছি। আমরা একদম একটা পাওয়ার পয়েন্ট ফাইল লঞ্চ করা থেকে শুরু করব, হ্যাঁ? আমাদের মধ্যে অনেকে হয়তো পাওয়ার পয়েন্ট একটু ব্যবহার করেছি, অনেকে একদমই করিনি। বাট আমরা চেষ্টা করব একদম শুরু থেকে শুরু করার। তো পাওয়ার পয়েন্ট ফাইল ওপেন করার পরপরই আমাদের যে ইন্টারফেসটা থাকবে, সেই ইন্টারফেস নিয়ে আমরা একটু কথা বলবো, আমরা কাজ করব। আমরা ইন্টারফেস গুলোর মধ্যে একটু চেঞ্জ করব। আমাদের যে কুইক অ্যাক্সেস টুলবার বলে একটা জায়গা আছে, আমাদের রিবন গুলো আছে, সেগুলোকে আমরা একটু দেখার চেষ্টা করব। এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্টে স্লাইডের মধ্যে বিভিন্ন অবজেক্ট ইনসার্ট করা যায়। পাওয়ার পয়েন্টে একটা স্লাইড তো বেসিক্যালি একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস, রাইট? আপনি আপনার মতো করে ছবি ওখানে আঁকবেন। কিন্তু ওই ছবি আঁকা বা ওই প্রেজেন্টেশন তৈরি করার জন্য আপনাকে লাগবে কিছু অবজেক্টের ব্যবহার। সেটা হতে পারে টেক্সট বক্স, হতে পারে কোনো পিকচার, হতে পারে কোনো স্মার্ট আর্ট। তো আমরা একটু পাওয়ার পয়েন্টের ইন্টারফেসের সাথে পরিচিত হওয়ার সাথে সাথেই আমরা সেই রকম অবজেক্ট গুলো নিয়ে কাজ করব। ওকে? একটা টেক্সট বক্স বা টেক্সট নিয়ে কিভাবে কাজ করে, স্লাইড লেআউট গুলো আমরা জানবো। স্লাইড লেআউট গুলো কি? আমরা টেক্সট ইনপুট দেওয়ার সাথে সাথে সেই টেক্সট গুলোকে একটু আলাদাভাবে ফরম্যাটেড করব, বুলেট লিস্ট বানাবো, আলাদা ফরম্যাটিং করব, সেগুলো দেখব। দেন আমরা চলে যাব হচ্ছে একটা পাওয়ার পয়েন্ট স্লাইডের ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ করে। একদম বেসিক সাদা ব্যাকগ্রাউন্ড তো বাই ডিফল্ট থাকে। বাট আমরা যদি একটু কালারফুল ব্যাকগ্রাউন্ড বা কোনো গ্রেডিয়েন্ট প্যাটার্ন, একটা ট্রানজিশন, কালার টু কালার ট্রানজিশন যদি আমাদের হয়। সাউন্ড দরকার। ভাইয়া আমি আমার এখানে ফুল ভলিউমে বলছি। আহ আর কারোর কি এরকম প্রবলেম হচ্ছে? সাউন্ড আস্তে শুনছেন বা কিছু? সো একটু আপনার ওখানে ভলিউম যদি বাড়িয়ে নেওয়া যায় বেটার হবে। নাজমুল ভাইয়া কিছু না, বলবেন? আমরা এখানে শুনতে পাচ্ছি। ওকে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের যে গ্রাফিক্যাল এলিমেন্ট গুলো আছে একটা পাওয়ার পয়েন্টের জন্য। গ্রাফিক্যাল এলিমেন্ট গুলো কিন্তু অনেক রকম হতে পারে, রাইট? যেটা একটু আগে বলছিলাম। ইমেজ হতে পারে, টেক্সট বক্স হতে পারে, শেপস হতে পারে, স্মার্ট আর্ট হতে পারে। তো সেইগুলো আমরা দেখব এবং এগুলো একেকটার জন্য আলাদা স্লাইডে যে আমাদের এড করা যাবে তার জন্য আমরা কিছু প্লেস হোল্ডারও আমরা নেব। এরপরে খুব কমন একটা কাজ আমাদের হয়, এক্সেলে আমরা টেবিল করি কিন্তু সেই টেবিলটাকে আমরা আর পাওয়ার পয়েন্টে নিতে পারি না বা পাওয়ার পয়েন্টে নিলেও অনেক সময় লিঙ্ক হয় না, অনেক সময় আপডেট হয় না, ইত্যাদি ইত্যাদি প্রবলেম কিন্তু আমাদের থেকেই যায়। তো সেইরকম একটা টেবিল আমরা নেব পাওয়ার পয়েন্টে, আমরা পাওয়ার পয়েন্টে ইটসেলফ টেবিল বানাবো এবং এক্সেল থেকেও টেবিল আমরা ইম্পোর্ট করব। সেই টেবিল নিয়ে আমরা বানাবো চার্ট। এটাও কিন্তু আমাদের একটা প্রবলেম হয়ে যায় যে আমরা চার্ট বানাই, কপি করি, কিন্তু সেগুলো আমাদের এক্সেল ফাইলে আপডেট করলেও কিন্তু পাওয়ার পয়েন্টে আপডেট হয় না অনেক সময় আমাদের। তো এই যে ছোট ছোট জিনিস আমরা শিখবো, একদম জিরো থেকেই আমরা শুরু করব চার্ট ইনসার্ট করা, তারপরে এই জিনিসগুলো শিখবো। সো এই পর্যন্তকে আমরা বলছিলাম হচ্ছে আমাদের বিগিনার্স পার্টটা। হ্যাঁ? একদম যেগুলো আসলে সবার জন্য লাগবে, সবার করতেই হবে। একদম নরমাল বিগিনার সেকশনটা। এরপরে যে সেকশনটাতে আমরা যাবো সেটা হচ্ছে আপনি এই জিনিসগুলো এড করলেন, রাইট? আপনি টেবিল এড করলেন, চার্ট এড করলেন, শেপস এড করলেন, পিকচার এড করলেন। এরপরে আমরা we are prepared to deliver. We are preparing to deliver our PowerPoint. তো সেখানে আমাদের কি জিনিস চেক করতে হবে? স্মার্ট আর্ট নিয়ে কিভাবে কাজ করা যায়? একটা জায়গা দেখবেন আপনাদেরকে আমি নিয়ে যাবো স্লাইড মাস্টার। তো যারা আমরা PowerPoint প্রেজেন্টেশন বানাই কোম্পানির জন্য হোক বা নিজের কোনো কোম্পানির জন্য হোক, আমাদের কিন্তু অনেক সময় লোগো এড করা লাগে। আমাদের অনেক সময় আ বা কোনো একটা নির্দিষ্ট ছবি এড করা লাগে। তো সেগুলো আমরা স্লাইড মাস্টার দিয়ে শিখব। স্লাইড মাস্টার, হ্যান্ডআউট মাস্টার, হ্যাঁ? প্রিন্ট নোটস মাস্টার এগুলো অনেক কিছু আছে এখানে আমরা দেখব। মাল্টিমিডিয়া এড করা শিখব। যেটা কোয়াইট নিউ টু অল হবে। আমরা কোনো ভিডিও, সেটা অনলাইন ভিডিও হতে পারে, কোনো এক্সিস্টিং ভিডিও হতে পারে। সেইটা এডিট করা শিখব। কোনো অডিও এডিট করা শিখব। আমরা যদি এমন চাই একটা খুব সুদিং একটা মিউজিক আমাদের প্রেজেন্টেশনের
সাথে, সাথে চলতে থাকবে সেই জিনিসগুলো কিভাবে করে, রাইট? আমরা কিছু অডিও এড করা শিখব। এগুলো আমরা কিন্তু বলছি বিয়ন্ড বিগিনিং মানে হয়তো 3rd ক্লাস থেকে আমরা এগুলো শুরু করব। অ্যানিমেশন জিনিসটা খুব ইম্পোর্টেন্ট, হ্যাঁ? অ্যানিমেশন মানে কি? অ্যানিমেশন মানে হচ্ছে আপনি যে অবজেক্ট গুলো নিয়েছেন, বিগিনার সেকশনে আমরা যে অবজেক্ট গুলো নিয়ে কাজ করেছি, সেই অবজেক্ট গুলো কিভাবে রিপ্রেজেন্ট করবে, কিভাবে সামনে আসবে অডিয়েন্সের, সেগুলো কিন্তু অ্যানিমেশন, ওকে? সেগুলো আমরা দেখব। আমরা কিছু মডার্ন অ্যানিমেশন নিয়েও কাজ করার চেষ্টা করব। স্লাইড শো ভিউতে কিছু কাস্টমাইজ করার অপশন আছে আমাদের। আমরা সেগুলো দেখার চেষ্টা করব। ডিস্ট্রিবিউটিং পাওয়ার পয়েন্টটা আমি জাস্ট রেখেছি আপনাদের নলেজের জন্যে। যারা আমরা মনে করি যে আমাদের পাওয়ার পয়েন্টটা শেয়ার করতে হবে, ব্রডকাস্ট করতে হবে, কিছু অপশন আমরা দেখে নেব। বাট নট ফর অল অ্যাকচুয়ালি কিন্তু, হ্যাঁ? সবাই হয়তো এটার মজা পাবেন না। বিকজ আপনার ভার্শনেও এটার সাথে ফিজিবল হতে হবে। লাস্ট ক্লাসে আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিকস নিয়ে কাজ করব। আমরা কিছু প্রজেক্ট বানাবো, হ্যাঁ? লাইক আমি আপনাদেরকে আজকে একটা ফাইল আবার দিয়ে দেবো। আমরা কোনো একটা প্রজেক্ট লাইক কোনো একটা স্পিনিং হুইল, কোনো একটা মুভিং অবজেক্ট লাইক ধরেন আমি যদি একটু দেখাই আপনাদের একদম শুরুতেই যেহেতু আইটি ভিলেজ পাওয়ার পয়েন্ট ট্রেনিং স্পিনিং হুইল, হ্যাঁ? আমার স্ক্রিন আশা করি দেখা যাচ্ছে আপনাদের। সো দেখেন এখানে একটা পাওয়ার পয়েন্টের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিকস কাজে লাগিয়ে এখানে কিন্তু একটা স্পিনিং হুইল বানানো হয়েছে। যদি আমার স্ক্রিন আপনারা এখন দেখে থাকেন, এটাকে ক্লিক করলে স্পিনিং হুইল বন্ধ হয়ে যায়, আবার ক্লিক করলে স্পিনিং হুইল চলে। তো এইরকম ১ টা বা ২ টো প্রজেক্ট আমরা বানাবো ইনশাআল্লাহ। আমাদের থ্রু আউট দ্য পাওয়ার পয়েন্ট আমরা শেখার পরে। ঠিক আছে? তো এই জিনিসগুলোর মাধ্যমে আমাদের শেষ হবে। এইবার কিছু একদম জেনারেল কথাবার্তা। সেটা হচ্ছে আমরা ইনশাআল্লাহ ৮ঃ০০ থেকে রাত ১০ঃ০০ পর্যন্ত ২ ঘন্টা সময় দেব। ৫ দিন। ইনিশিয়ালি আমরা পরপর ৩ দিন প্ল্যান করলেও আনফরচুনেটলি কালকের দিনটাই হয়তো একটু মিস হয়ে যাবে আমাকে একটা বাইরে ভিজিটের জন্য। আমিও চাকরিজীবী মানুষ। চাকরির পরে এসে আপনাদের সাথে ২ ঘন্টা করে সময় দেব ইনশাআল্লাহ। সো ওইটা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। বাট আমরা উইদিন নেক্সট উইক মানে আমাদের যেটা ডেডলাইন ছিল তার মধ্যেই আমরা ৫ টা ক্লাস শেষ করে ফেলব। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা আ আজকে লাইভে এখন আছেন ৪-৫ জন বা যারা ভিডিও দেখবেন ইনশাআল্লাহ। সো আপনারা ট্রাই টু জয়েন টাইমলি এবং ট্রাই টু জয়েন এট লিস্ট, হ্যাঁ? আমি সবসময় দেখি যে অনেক সময় জয়েনিং হয় না। আমার ১৫ জন ১৬ জন রেজিস্ট্রেশন করলে আসে হয়তো ৪ জন ৫ জন। সো এটা কিন্তু আমার জন্য দুঃখজনক। সময় তো আমি দেবই, টাকা আপনারা অলরেডি দিয়ে দিয়েছেন। বাট স্টিল অনেকে আসে না। আর ভিডিওগুলো আমাদের YouTube চ্যানেলে থাকবে। একটা প্রাইভেট আ চ্যানেলে আপনাদের ইমেইল আইডিতে অ্যাক্সেস দেওয়া থাকবে ফর লাইফ টাইম ইনশাআল্লাহ। আপনারা লগইন করে যখনই খুশি আপনাদের YouTube এ লগইন তো থাকেই জাস্ট দেখতে পাবেন আরকি। শুধু অ্যাক্সেস দেওয়ার মাধ্যমে, হ্যাঁ? আর থ্রু আউট দ্য ক্লাস আ একটা রুলস আমি সবসময় মেনে চলি। সেটা হচ্ছে আপনার যখনই কোনো কোয়েরি আসবে, হ্যাঁ? যখনই কোনো কোয়েরি আসবে উইথআউট এনি হেজিটেশন আমাকে থামাবেন, প্রশ্ন করবেন। কারণ অনেক ট্রেইনার আছে বা অনেক ট্রেনিং স্টাইল আমি দেখেছি। তারা কিন্তু বলে যে প্রশ্নগুলো জমা রেখে দিতে এবং ট্রেনিং শেষে এটাকে একবারে পড়তে। বাট আমরা সেটা করব না। আমরা সেটা না করে আমার ট্রেনিং স্টাইল ইস যখন খিদে তখন খাবার। হ্যাঁ? আপনার যখনই কোনো একটা প্রশ্ন আসবে, কোনো একটা বুঝবেন না উইথআউট এনি হেজিটেশন আবারও বলছি, আপনারা আমাকে জিজ্ঞেস করবেন। ওকে? জিজ্ঞেস করে করবেন। আর কাছে একটা নোটবুক এবং পেন যদি রাখতে পারেন বেটার। কারণ অনেক সময় যেগুলো বলব লিখে নিলে পরবর্তীতেও মনে থাকবে আরকি ইনশাআল্লাহ। সো আমরা একদম আমাদের যে কোর্স কারিকুলাম বা যেটা আছে সেটা আমরা শেয়ার করলাম। আমাদের ট্রেনিং স্টাইলটা আমরা শেয়ার করলাম। আপনাদের টিল নাও কোনো প্রশ্ন আছে কিনা? কোর্স নিয়ে বা ওভারঅল কোনো কিছু নিয়ে? কোর্স শেষে সার্টিফিকেট থাকবে বাট এটা ডিপেন্ডস অন অ্যাটেন্ডেন্স, হ্যাঁ? আশা করব সবাই ঠিকমতো আসবেন। একটা ছোট্ট অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট থাকবে। তারপরে আমরা ইনশাআল্লাহ সার্টিফিকেট ইস্যু করতে পারব। সো ওভারঅল কোর্স নিয়ে ইসরাইল ভাইয়া, রাফি ভাইয়া, নাজমুল ভাইয়া, সুরাইয়া আপু কোন প্রশ্ন আছে কি? যদি না থাকে আমরা আমাদের কারিকুলামে ঢুকবো ইনশাআল্লাহ। কোন প্রশ্ন আছে? ওকে, ওকে। থ্যাংক ইউ আপু না লিখেছেন। আচ্ছা। সো আমরা তাহলে আমাদের কারিকুলামে শুরু করি। আমরা একদম একটা PowerPoint ফাইল লঞ্চ করা থেকে শুরু করব যে হাউ টু লঞ্চ আ PowerPoint ফাইল, হ্যাঁ? সো আমাদের অনেকেই ডেস্কটপে একটা আইকন থাকে। আমরা ডাবল ক্লিক করে PowerPoint এর মধ্যে ক্লিক করে ঢুকে যাই, রাইট? আবার অনেক সময় আমাদের স্ট্যাটাস বারে থাকে PowerPoint এর যে স্ট্যাটাস বার এটা আমরা অনেক সময় আমরা শর্টকাট বারে আমাদের নিয়ে চলে আসি। আমরা এখানে ক্লিক করলেও কিন্তু চলে আসবে একটা PowerPoint স্লাইড। আমি দেখেন একটু যদি ক্লিক করি আমাদের স্ট্যাটাস বারে যেটা আছে অলরেডি PowerPoint ওপেন হওয়া শুরু হয়েছে। সো এইভাবেও আমরা লঞ্চ করতে পারি। আরো একটা মজার পদ্ধতি আছে। হ্যাঁ? সেটা হচ্ছে একটু ইউনিক হবে আশা করি আপনাদের কাছে।
সো আমরা উইন্ডোজ আর টা ওপেন করব, উইন্ডোজ আর। খেয়াল করে দেখেন উইন্ডোজ আর যখন আমরা ওপেন করি আমাদের কিন্তু একটা রান উইন্ডো আমাদের কিবোর্ডে ওপেন হয়ে যায়। এই রান উইন্ডোর সাথে আমরা কিছুটা পরিচিত। আমরা অনেকের সময় টেম্প, টেম্প%, প্রিফেচ, ট্রি এগুলো লিখে অভ্যস্ত অনেক সময়। তো আমি যদি এখানে লিখি POWER PNT পাওয়ার পয়েন্ট, POWER PNT আমি যদি এটা ওকে দিয়ে দিই, খেয়াল করে দেখেন ওই সেম ফাইল কিন্তু লঞ্চ হলো, রাইট? খুবই ইউনিক একটা পদ্ধতি। উইন্ডোজ আর, সেখানে আমরা ক্লিক করে লিখব হচ্ছে উইন্ডোজ আর, রান উইন্ডো আমাদের সামনে চলে আসবে এবং আমরা লিখব পাওয়ার পিএনটি। ওকে? এটা লিখলেও কিন্তু পাওয়ার পয়েন্ট হবে। এটার জন্য সুবিধা কি? সুবিধা হচ্ছে আপনাকে পাওয়ার পয়েন্টের আইকন খোঁজা লাগতেছে না। আপনার পাওয়ার পয়েন্ট কোথায় আছে, স্ট্যাটাস বারে গিয়ে খোঁজো-টোজো এসব ঝামেলা নেই। উইন্ডোজ আর পাওয়ার পিএনটি। যদি আপনার ল্যাপটপে বা কম্পিউটারে মাইক্রোসফট অফিস ইনস্টল করা থাকে, ডেফিনিটলি পাওয়ার পয়েন্ট একটা ফাইল লঞ্চ হয়ে যাবে। ছোট্ট একটু এডিশনাল জিনিসও শিখে ফেলি। এখানে যদি আপনি এক্সেল লেখেন, EXCL, তাহলে আপনার এক্সেল ফাইল লঞ্চ হবে। এখানে যদি আপনি লেখেন উইনওয়ার্ড, হ্যাঁ? WIN, উইন্ডোজের ওয়ার্ড, তাহলে ওয়ার্ড ফাইল ওপেন হবে। সো এইগুলোও কিন্তু আমাদের সময় অনেক বাঁচায়। উইন্ডোজ আর এ ক্লিক করে জাস্ট উইনওয়ার্ড ফর ওয়ার্ড, এক্সেল ফর এক্সেল অ্যাজ ইট ইজ এবং পাওয়ার পিএনটি, হ্যাঁ? সো আমরা এইভাবেই একটু পাওয়ার পয়েন্ট লঞ্চ করি, POWER PNT পাওয়ার পয়েন্ট। এই যে একটা পাওয়ার পয়েন্ট ফাইল লঞ্চ হলো, হ্যাঁ? এইটাকে বলা হয় স্টার্টআপ স্ক্রিন। মাইক্রোসফট অফিসে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলোর জন্যই মোটামুটি স্টার্টআপ স্ক্রিনটা কোয়াইট কমন বা সিমিলার। কিছু, কিছু ফিচার আলাদা থাকে। বাট এটা হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্টের স্টার্টআপ স্ক্রিন। তো আপনি যখনই কোনো একটা অ্যাপ্লিকেশনের উপরে ইউ আর ট্রাইং টু বি মাস্টার, আপনাকে কিন্তু একদম শুরু থেকে একদম শেখর থেকে শুরু করতে হবে। শিকড় থেকে। শিকড় থেকে আমরা শিখরে যাব, রাইট? তো এই স্টার্টআপ স্ক্রিনটা কিন্তু আমাদের জেনে রাখার কিছু জায়গা আছে। সেগুলো দিয়েই শুরু করি। একদম বাম পাশে খেয়াল করে দেখেন কিছু বাটন আছে। হোম বাটন, নিউ বাটন, ওপেন বাটন। তো হোমটা হচ্ছে আমাদের স্টার্টআপ স্ক্রিনে আমরা এখন আছি। নিউ হচ্ছে যদি আমি নতুন কোনো ব্ল্যাংক নিউ পাওয়ার পয়েন্ট ফাইল ওপেন করতে চাই তো। ওপেন হচ্ছে এক্সিস্টিং। কোনো পাওয়ার পয়েন্ট ফাইল আমার কাছে আছে সেগুলো আমি ওপেন করব। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই জায়গাটা। এই যে নিউ ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, যেটা হচ্ছে আমাদের ক্যানভাস, যেখানে আমরা ছবি আঁকাআঁকি বা পাওয়ার পয়েন্ট সাজানো শুরু করব একটু পরে। বাট তার পাশের যে জিনিসগুলো এগুলো হয়তো আমাদের দেখা হয়নি কখনো, বাট বাই ডিফল্ট পাওয়ার পয়েন্টে অনেক টেমপ্লেট আছে। খেয়াল করে দেখেন কত মজার জিনিস, শুধু আমরা জানা হয়নি অথবা আমরা খেয়াল করিনি, দ্যাটস ইট। কালারফুল অ্যাবস্ট্রাক্ট পিচ ডেক, অ্যাঙ্গেল লাইন্স ডিজাইন, ফ্রস্টি ডিজাইন, মিনিমালিস্ট প্রেজেন্টেশন। সো আমরা এত সুন্দর সহজভাবে আমাদের কিন্তু বেশ কিছু টেমপ্লেট আমরা সাজিয়ে নিতে পারি। আমাদের মধ্যে যারা ডক্টর সাহেব আছেন, আমার ট্রেনিং এ কেউ আছেন কিনা আমি জানি না। খেয়াল করে দেখেন ডেভিডেন্ট ডিজাইন একটা স্টেথোস্কোপের ছবি। সো আমরা কিন্তু এইভাবেও শুরু করতে পারি। আমাদের এখানে মোড টেমপ্লেটস ও কিছু আছে। আমরা যদি দেখতে চাই অনেক অপশন আমাদের কাছে আছে। একটু শুধু বলে রাখি, আমরা আমাদের যে আমি যে অফিসটা ইউজ করছি এটা হচ্ছে অফিস 365, নট নেসেসারিলি আপনারও অফিস 365 হতে হবে। আমরা যে ফিচারগুলো দেখব এগুলো 2016 পরবর্তী সবকটা অ্যাপ্লিকেশনের জন্যই অ্যাপ্লিকেবল, হ্যাঁ? 16 পরবর্তী। আর কিছু এডিশনাল অ্যাপ্লিকেশন আমি আপনাকে দেখাবো, যেটা যখন আপনি কখনো অফিস 365 ইউজ করবেন বা আপনি আপনার অফিস ইউজ করবে কোম্পানি, তখন যাতে সেই ফিচারগুলো আমরা পারি। বাট ঘাবড়ানোর কিছু নেই যে ভাই আমার তো অফিস 16, আমার তো অফিস 19, আমি কি করব? একদমই ঘাবড়ানোর কিছু নেই। বিকজ আমরা যেটা দেখব, যেটুক শিখব সবকিছু 16 এবং 19 এর জন্য ফিজিবল, হ্যাঁ? সো এটা ছিল আমাদের সেই কিন্তু টেমপ্লেটের জায়গা। আমরা এখান থেকে অনেকগুলো টেমপ্লেট আমরা নামিয়ে নিতে পারি। একটু সময় দেবেন আমাকে। ওকে। সো এই টেমপ্লেট গুলো তো আমরা ইউজ করা শিখবই, বাট আমাদের কিন্তু বেসিক্যালি আসলে এই ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে আমাদের কাজ করাটা শিখতে হবে। যখন আমরা কাজ করাটা শিখে ফেলবো তখনই কিন্তু আমরা একমাত্র এই বাকিগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। ওকে? তো এরপরে নিচে যে জায়গাটা আছে খেয়াল করে দেখেন, আপনারাও হয়তো আমার সাথে যারা ওপেন করে থাকবেন বা ইভেন ভিডিও দেখার সাথে, সাথে যারা ওপেন করে থাকবেন, এই যে জায়গাটা রিসেন্ট যে ট্যাবটা আছে সেখানে আমার এই কম্পিউটারে যতগুলো রিসেন্ট ফাইল ওপেন করা হয়েছিল। খেয়াল করে দেখেন স্পিনিং হুইল আপনাদের সামনে একটু আগে ওপেন করলাম 5 মিনিটস অ্যাগো।
PowerPoint এক্সারসাইজ ফাইল যেগুলো আপনাদেরকে মেইল করেছি 36 মিনিট আগেও, 37 মিনিট আগেও। এটা মঙ্গলবারে, এটা বুধবারে ইত্যাদি, ইত্যাদি করে কিন্তু ডেট হয়ে জমা আছে। সো এখানে রিসেন্ট ফাইলগুলো আছে। এটার মধ্যে খুব একটা চার্মিং কিছু নাই। চার্মিং পার্ট হচ্ছে এই যে প্রেজেন্টেশন গুলো যেগুলো রিসেন্ট ফাইলে আছে, খেয়াল করে দেখেন এর পাশে কিন্তু একটা পিনের জায়গা আছে, আলপিনের জায়গা। তো আমাদের কিন্তু অনেক সময় এমন প্রবলেম হয়, এক্সেল ফাইল বলেন এবং পাওয়ারপয়েন্ট ফাইল বলেন, আমাদের কিন্তু খুঁজতেই অনেকটা সময় চলে যায়। তাই না? যে কোথায় রেখেছি ফাইলটা? বস চাচ্ছে, দিতে পারছি না, আমরা খুঁজছি। তো আমরা যদি সিম্পলি আমাদের Facebook এ স্ট্যাটাস গুলো যেমন পিন করে রাখি না অনেক সময় পিন করে রাখি। সো এরকম ধরেন এই যে স্পিনিং হুইলটা আমি আপনাদেরকে প্রতিনিয়ত দেখাবো। আমি চাচ্ছি পিন করে রাখতে। সো I just pinned the file হ্যাঁ? ধরলাম আমি এই যে পিপিটি পোস্টার 3 এটাও আমি পিন্ড করে রাখলাম। ওকে? ২ টা ফাইল কিন্তু আমি পিন করে রেখেছি। ঠিক আছে? মজার ব্যাপারটা হচ্ছে আমার যখন এই পিন ট্যাবে চলে আসবো, খেয়াল করে দেখেন ওই ২ টা ফাইল কিন্তু এখানে অলরেডি পিন্ড। তার মানে কি? আমাকে কিন্তু আর খুঁজতে হবে না। আমাকে কিন্তু আর খুঁজতে হবে না। ওকে? সো এইভাবে প্রিন্ট করেও এটা কিন্তু আমরা ব্যাক স্টেজ থেকে আমরা আছি। আমরা ব্যাক স্টেজ থেকে যখনই আমরা দেখব আ একটু সময় দেন। আমাকে বারবার শুধু মিস কল আসছে। আচ্ছা। সো প্রিন্ট করাটা বুঝলাম আমরা যে আমরা যদি কোনো ফাইল আমাদের আ রিসেন্ট ফাইল থেকে যেটা আমাদের দরকার হয়, আমরা কিন্তু সেটাকে প্রিন্ট করে রাখতে পারি। ওকে? তাতে আমাদের খোঁজার সময়টা এট লিস্ট বেঁচে যাবে। এবং একদম নিচে বাম দিকে কোণায় দেখেন ১-২ টো জায়গা আছে। একটা হচ্ছে অ্যাকাউন্ট, একটা হচ্ছে অপশনস। ওকে? সো অ্যাকাউন্ট হচ্ছে আমি যে অ্যাকাউন্ট ইউস করছি, লাইক আমি যেটা বললাম 365 অফিস 365 ইউস করছি। আর অপশনসটা হচ্ছে আমাদের একটা জানার জায়গা। কিন্তু এখনই না, আমরা একটু ভিতরে ঢুকে আস্তে, আস্তে এই অপশন উইন্ডোটাতে অনেক সাথে পরিচিত হব। বিকজ এই অপশন উইন্ডোটাও অনেক কাজের জায়গা আরকি। ঠিক আছে? তো এইটা ছিল আমাদের একদম স্টার্টআপ স্ক্রিন। যে স্ক্রিনটা আমাদের হয়তো সচরাচর দেখা হয় না। কারণ হচ্ছে আমরা শুরুই করি এই জায়গাটা থেকে। খেয়াল করে দেখেন, আপনারা যখনই কোনো পাওয়ার পয়েন্ট ওপেন করেন, আপনারা শুরুই করেন এইরকম একটা জায়গা থেকে। অফিসের ভার্সন ভেদে এই স্লাইডটা দেখতে একটু অন্যরকম হতে পারে। বাট আমরা যে ফিচার গুলো বা যে জিনিসগুলো আমরা দেখব সেগুলো কিন্তু অলমোস্ট একই রকম থাকবে। সো ব্যাক ব্যাক স্টেজে আমরা যেখানে ছিলাম এটাকে আমি বলছি স্টার্টআপ স্ক্রিন। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে আমাদের ব্ল্যাংক প্রেজেন্টেশন এ টু ক্রিয়েট আওয়ার ওন প্রেজেন্টেশন একদম শুরু থেকে। হ্যাঁ? তো খেয়াল করে দেখেন আমরা এই যে স্লাইডটা এটার সাথে আমরা মোটামুটি পরিচিত। যদি কেউ এক দফাও একবারও প্রেজেন্টেশন আমরা বানিয়ে থাকি তাহলে কিন্তু এটার সাথে আমরা পরিচিত। এই জায়গাটাতে মাতব্বরি করতে হলে আমাদের এই যে ট্যাবগুলো সেই ট্যাবগুলোর উপরে মাতব্বর হতে হবে বা বাটনগুলোর উপরে। ওকে? এই বাটনগুলোর উপরে যখন আমরা মাতব্বরি করতে পারবো, একমাত্র তখনই আমরা আমাদের সবকিছুর উপরে আমরা মাতব্বরিটা করতে পারবো। মানে আমরা যে জিনিসটা সাজালাম বা যেটা করলাম। ওকে? তো তার আগে এই যে বাটনগুলো যেগুলো আমরা ইউজ করবো, এই যে বাটনগুলো সেইগুলোর উপরে আমাদের মাতব্বরি করাটা জরুরি। ঠিক আছে? সো তার আগে আমরা যারা আছি ফাতেমাতুজ জোহরা আপু, ইসরাইল ভাইয়া, রাফি ভাইয়া, নাজমুল ভাইয়া, সুরাইয়া আপু। আমি যদি এটা জাস্ট জিজ্ঞেস করি আপনাদের ফেভারিট খেলা কি? পাওয়ার পয়েন্ট তো কঠিন জিনিস। আমি যদি জিজ্ঞেস করি যে আপনাদের ফেভারিট গেমস কি? ইসরাইল ভাইয়া ফেভারিট গেমস? ফুটবল। ফুটবল। আচ্ছা। ফাতেমাতুজ জোহরা আপু? আপু শোনা যাচ্ছে না। আনমিউট করেছেন বাট আনফরচুনেট শোনা যাচ্ছে। জি, জি, জি বলেন। উত্তর ভাই আমি সাউন্ড খুব কম শুনছি। আচ্ছা। কিন্তু আমরা তো মোটামুটি জোরেই কথা বলার চেষ্টা করছি। আমি একদম কাছেই আছি আমার ল্যাপটপের। সো যেটা আমরা মানে জিজ্ঞেস আমার করছি ডিভাইসে তো কোনো প্রবলেম দেখছি না, কেন যে সাউন্ড কম শুনছি বুঝতে আহ পারতেছি না। বাকিদের কি সবাই শুনতে পাচ্ছেন আমাকে ঠিকমতো? রাফি ভাইয়া বা নাজমুল ভাইয়া, সুরাইয়া আপু? জি শোনা যাচ্ছে। ওকে, ওকে থ্যাংক ইউ।
আচ্ছা, তাহলে আমি কি আবার একটু লিভ করে জয়েন করবো? করতে পারেন যদি একটু ক্লিয়ার হয়। আচ্ছা। ঠিক সো আছে। আমরা যে জায়গায় ছিলাম যে আমাদের ফেভারিট স্পোর্টস কোনটা? ইসরায়েল ভাই বলেছিলেন ফুটবল। আরেকজনেরটা একটু শুনি। আনোয়ার ভাইয়া মনে হয় জয়েন করলেন এখন। ভাইয়া শুরুতেই আপনাকে একটু জিজ্ঞেস করি আপনার ফেভারিট গেমস কোনটা? বা খেলা কোনটা? আচ্ছা। ওকে আমি 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 ধরে নিচ্ছি ফুটবল বা ক্রিকেট কিছু একটা। সো why ফেভারিট? রাইট? একটা গেম বা একটা কাজ আমাদের কেন প্রিয় হয়? একটা গেম প্রিয় হওয়ার মেইন একটা কারণ হচ্ছে সেই খেলার নিয়ম-কানুনগুলো আমরা খুব ভালো করে জানি। খেয়াল করে দেখেন ইসরায়েল ভাই বলল উনি ফুটবল খেলা পছন্দ করে। বাট উনি যদি নাই জানে যে কোন সময় পেনাল্টি হয়, কোন সময় কর্নার হয়, কোন সময় ফ্রি কিক হয়, তাহলে কি উনার ভালো লাগবে খেলাটা? ডেফিনিটলি না। হ্যাঁ? সো ঠিক একই রকমভাবে আমরা যদি পাওয়ার পয়েন্ট, এক্সেল, ওয়ার্ড যেটাই বলি না কেন, এটা ভালো লাগানোর শর্ত হচ্ছে এর যে টুলস অ্যান্ড বাটনস গুলো আছে, সেইগুলোর উপরে আমার নিয়মটা খুব ভালোমতো জানতে হবে। আমি যখনই এই নিয়মগুলো, এই বাটনগুলো যেমন এখানে একটা ট্যাব আছে মাসুদস ট্যাব। আমি কোয়াইট সিউর আপনাদের ওখানে এটা নাই। তার মানে কি আমার এটা তো আকাশ থেকে উড়ে এসে পড়েনি। ডেফিনিটলি আমি কোন একটা কাজের জন্য এটা বানিয়ে রেখেছি, রাইট? সো এই যে এই টুলস অ্যান্ড বাটনস গুলো, ট্রিকস গুলোর উপরে আমাদের মাতব্বরি, আমাদের দক্ষতা যত বেশি হবে, আমরা তত পাওয়ার পয়েন্টকে ভালো লাগতে শুরু করব। ওকে? সো পাওয়ার পয়েন্টের একদম শুরুতে বাম দিকে কোণায় কিছু বাটন আছে। আপনাদেরও আছে। হয়তো এতগুলো নাই বাট অল্প হলেও কিছু আছে। যেমন সেভ, আনডু, রিডু এগুলো কোয়াইট কমন। কেউ একজন আমাকে বলতে পারবেন এগুলোকে কি বলে? আমাদের যাদের অফিসের অন্য অ্যাপ্লিকেশনের সাথেও মোটামুটি কাজ করা আছে। এই বাটনগুলোর একটা নাম আছে। কেউ একজন? কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবার। রাফি ভাইয়া লিখেছেন টাস্ক বার। আ টাস্ক বার আমরা এটাকে বলব না। আমরা এটা বলব কুইক অ্যাক্সেস টুলবার। হ্যাঁ? সো কুইক অ্যাক্সেস টুলবার ভেরি গুড আপু যিনি বললেন। এই যে টুলবারটাকে কুইক অ্যাক্সেস বলা হয় কারণ হচ্ছে একটা পাওয়ার পয়েন্টে কাজ করতে গেলে আমাদের অনেকগুলো বাটন কিন্তু লাগতে পারে। অ্যানিমেশন বাটন লাগতে পারে, সেভ বাটন লাগতে পারে, প্রিন্ট বাটন লাগতে পারে। সো আমরা যে বাটনগুলো এখানে কুইক অ্যাক্সেস এ এড করে রাখবো, খেয়াল করে দেখেন এখানে কিন্তু লেখাই আছে কুইক অ্যাক্সেস টুলবার। সো সেই বাটনগুলো এখানে চলে আসবে। It will reduces our time to build a presentation ওই বাটনগুলো আমাকে খুঁজতে হচ্ছে না এবং একই সাথে এটা কিন্তু ইফেক্টিভ, প্রোডাক্টিভ একটা জিনিস যে আমি বাটনগুলো এখানে এড করে রেখেছি। তো আপনাদের দেখেছেন আপনার হয়তো ৩ টে বা ৪ টে বাটন আছে। আমার এখানে এতগুলো বাটন কেন আসছে, রাইট? তো আমরা তার মানে বোঝাই যাচ্ছে আমরা এই যে কুইক অ্যাক্সেস টুলবারটাকে আমরা চাইলে কাস্টমাইজ করতে পারি। আমরা এই যে বাটনগুলোর ডান পাশে যে ছোট্ট বারটা আছে, সেই বারটাকে আমরা সিলেক্ট করে যদি আমরা দিয়ে দিই মোর কমেন্টস, খেয়াল করে দেখেন মোর কমেন্টস আমাদের এই সেই অপশন উইন্ডোর মধ্যে চলে আসবে। মনে আছে? একদম স্টার্ট আপ স্ক্রিনের নিচের দিকে কোণায় কিন্তু অ্যাকাউন্ট আর অপশন ছিল। একটু আগেই ছিল আমরা দেখে এসছি। তো সেই অপশন উইন্ডোতে আমরা এসছি। কিন্তু আমাদের এখানে কিন্তু সিলেক্ট করা আছে কুইক অ্যাক্সেস টুলবারের ট্যাবটা। বাই ডিফল্ট জেনারেল ছিল, প্রুফিং ছিল। বাট যেহেতু এখন আমরা কুইক অ্যাক্সেস টুলবার থেকে এসছি আমাদের কিন্তু কুইক অ্যাক্সেস টুলবারটা সিলেক্টেড হয়ে আছে, রাইট? সো এই কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে আমরা ২ টা বার দেখতে পাচ্ছি। একটা ২ টা ভার্টিক্যাল বার, একটা লেফট সাইডে, একটা রাইট সাইডে। রাইট সাইডে সেই জিনিসগুলোই আছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি। যেগুলো আমাদের চোখের সামনে ভিজিবল। ওকে? আর লেফট সাইডে সেগুলো আছে যেগুলো আমরা চাইলে রাইট সাইডে আনতে পারি। লাইক আমি যদি মনে করি লেআউট, একদম র‍্যান্ডম কিছু দিচ্ছি। আমি যদি মনে করি এই যে লেআউট বাটনটা আমি আমার কুইক অ্যাক্সেস টুলবারে সেট করব। খেয়াল করে দেখেন। সো আমরা লেফট সাইড থেকে লেআউটটাকে সিলেক্ট করলাম, এড করলাম এবং আমাদের লেআউট বাটনটা কিন্তু কুইক অ্যাক্সেস টুলবারে দেখাচ্ছে এড হয়ে গেছে। সো এখানে যখনই আমরা ওকে দেব, এই দেখেন সেই লেআউট বাটন। ওকে? সো লেআউট নিয়ে আমাদের যত কাজ, একটু পরেই আমরা দেখব একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ৯ রকম লেআউট বাই ডিফল্ট আছে। সো লেআউট নিয়ে আমাদের যত কাজ, যদি আমাকে বিভিন্ন প্রেজেন্টেশন বানাতে হয়, একেকটা একেক রকম লেআউটের, কোনটা টাইটেল উইথ কনটেন্ট, কোনটা কম্পারিজন, কোনটা ব্ল্যাংক, কোনটা কনটেন্ট উইথ ক্যাপশনস। তো আমাদের কিন্তু বারবার ইনসার্ট ট্যাবে গিয়ে ওই লেআউট খোঁজার দরকার নাই। বা এই লেআউট খোঁজার কিন্তু দরকার নাই। আমরা এখানে একটা কুইক অ্যাক্সেস টুলবারে এড করে রেখেছি। আমরা সেখান থেকেই কিন্তু সিলেক্ট করে নিতে পারি। আবার মনে করেন আপনার এই যে ইমেইল অ্যাটাচ এই বাটনটা আপনার লাগবে না। সো সিমিলারলি আমরা এই বাটনটা ক্লিক করব। মোর কমেন্টস এ চলে যাব। আমাদের এক্সেল পাওয়ার পয়েন্ট অপশনস এর কুইক অ্যাক্সেস টুলবারে চলে আসবে।
এবং সেখান থেকে আমরা যদি মনে করি আমাদের ভিজিবল কোনো বাটনকে আমরা রিমুভ করে দিতে চাই, জাস্ট রাইট সাইড থেকে আমরা সিলেক্ট করব। খেয়াল করে দেখেন এখানে কিন্তু রিমুভ অপশনটা এখন কিন্তু এনেবল হয়ে গেছে। এর আগে কিন্তু ডিসেবল ছিল। সো আমরা যখনই রিমুভ দেব, রিমুভ দিয়ে আমরা যদি ওকে দিয়ে দেই, আমরা কিন্তু ইমেইল বাটনটা কিন্তু আমাদের চলে গেল। সো আমরা আমাদের সুবিধা মতো করে বাই ডিফল্ট এখানে কিছু শর্টকাট দেওয়া আছে। যদি তাতেও আমাদের পছন্দ না হয়, we can choose our own flexible buttons যেগুলো আমরা আমাদের কাজের জন্য দরকার। সেভ এজ। সো যারা আপনারা আজকে একদম শুরু থেকে শুরু করছেন, যারা এখনো পর্যন্ত কুইক অ্যাক্সেস টুলবার নিয়ে কুইকলি বা স্লোলি কোনো কাজ কখনো করা হয়নি, আমার তাদের কাছে রিকোয়েস্ট, আমরা একটু বাটনগুলোর সাথে আগে পরিচিত হব। হ্যাঁ? যে কোন বাটনগুলো আছে। যেমন এড টেবিল, এড অ্যানিমেশন খেয়াল করে দেখেন অনেক বাটন আছে। ইভেন বাটনগুলোকে ক্যাটেগরাইজ করা আছে। পপুলার কমেন্ট, কমেন্ট নট ইন দ্য রিবন, আসছি আমি এই জায়গায় একটু পরে এক্সপ্লেন করব। অল কমেন্টস, যত রকম কমেন্টস কুইক অ্যাক্সেস টুলবারে দেওয়া পসিবল যত রকম কমেন্টস খেয়াল করে দেখেন সব এখানে আছে। সো আমরা ৫ টা মিনিট সময় দেব। আমরা শুধু একটু দেখে নেব যে এতগুলো বাটন এখানে এড করা যায়। কোন বাটনের কি কাজ, কি ইত্যাদি আমরা সব থ্রু আউট দ্য কোর্স ইনশাআল্লাহ শিখব। অনেকগুলোই শিখব। সব তো শিখব না। অনেকগুলো শিখব। বাট একটু পরিচিত হব। যদি মনে করি আমরা কোন বাটন আমাদের আনার দরকার, লাইক অ্যালাইন বাটন, হ্যাঁ? আমরা এটাকে সিলেক্ট করে এড দেব। আমাদের ওকে দেওয়ার সাথে, সাথে কিন্তু চলে আসবে। তো কুইক অ্যাক্সেস টুলবারটা আমরা কাস্টমাইজ করতে পারবো? যারা আমরা আছি, অনলাইনে যারা আমরা জয়েন করেছি। রাফি ভাইয়া, আনোয়ার ভাইয়া, ভাইয়া আনফরচুনেটলি একটু নয়েজ আসছে আপনি করার সাথে, সাথে। সুরাইয়া আপু থ্যাংক ইউ জি বলার জন্যে। সো রাফি ভাইয়া, আনোয়ার ভাইয়া যারা আমরা আছি, ইসরাইল ভাইয়া আশা করি শোনা যাচ্ছে এখন। হোপফুলি আমরা ইনশাআল্লাহ কুইক অ্যাক্সেস টুলবারটা, থ্যাংক ইউ রাফি ভাইয়া, আমরা কাস্টমাইজ করতে পারবো। এইবার দেখেন কুইক অ্যাক্সেস টুলবারটা কাস্টমাইজ করে আমাদের কিছু প্রয়োজনীয় বাটন আমরা তো কুইক অ্যাক্সেস টুলবারে নিয়ে চলে আসলাম। বাট এই যে জায়গাটা এটা কিন্তু লিমিটেড। আপনি চাইলেও তো ১০ টা ১৫ টা বাটন আনতে পারবেন না। হয়তো সব মিলে ৭, ৮ টা ৯ টা বাটন আপনি আনতে পারছেন। সো কিন্তু আপনি তো কাজ করেন অনেক বড় আকারে। আপনার অনেক বাটন লাগে, আপনার অনেক শেপস নিয়ে কাজ করা লাগে, আপনার রিভিউ ট্যাব নিয়ে কাজ করা লাগে, আপনার রেকর্ডিং নিয়ে কাজ করা লাগে। পাওয়ার পয়েন্ট আপনি চান রেকর্ড হোক, আপনি যখনই করছেন। ট্রানজিশন, অ্যানিমেশন, স্লাইড শো সব নিয়ে আপনি কাজ করেন। রাইট? আপনি এত বাটন তো এখানে দিতে পারছেন না। দেন হোয়াট ক্যান উই ডু? আমরা আমাদের নিজেদের নামে অথবা আমাদের কর্মস্থলের কাজের প্যাটার্নের নামে আমরা চাইলে একটা ট্যাব বা রিবন খুলতে পারি। যেটার মধ্যে আমরা আমাদের রিকোয়ার্ড আরো কিছু বাটন গ্রুপিং করে রেখে দিতে পারি। খেয়াল করে দেখেন আগে একটু পরিচিত হই। এটাকে বলে হোম ট্যাব। হ্যাঁ? অন্যান্য সব ব্যাচে আমি আসলে জিজ্ঞেস করি এগুলোর নাম কি? আজকে নিজেই বলে ফেললাম ভুলবশত। সো এটা হচ্ছে হোম ট্যাব। এই হোম ট্যাবে অসংখ্য বাটন আছে। নিউ স্লাইড, রিভিউ স্লাইড, লেআউট, রিসেট, সেকশন এগুলো সব একেকটা বাটন। এবং এই যে আলাদা করা এইগুলোকে বলা হয় একেকটা গ্রুপ। যেমন এটা স্লাইড গ্রুপ, এটা ফন্ট গ্রুপ, এটা প্যারাগ্রাফ গ্রুপ। এখনো কিছুই দেখতে পাচ্ছেন না কারণ আমার এখানে কোনো ডাটা-টাটা কিছু নাই। কিছুই আমি এখনো লিখিনি। ব্ল্যাংক সাদা ক্যানভাস এইজন্যে। এটা ড্রইং গ্রুপ। সিমিলারলি ইনসার্ট ট্যাবে যদি আমরা যাই এখানে এরকম ইলাস্ট্রেশন গ্রুপ আছে, পাওয়ার বিআই গ্রুপ আছে যাদের লেটেস্ট ভার্সন। অন্য ভার্সনে অল্প কিছু বাটন কম দেখবেন। এখানে টেক্সট গ্রুপ আছে, হেডার, ফুটার, টেক্সট ইত্যাদি, ইত্যাদি। তো এরকম প্রতিটা ট্যাবে আমাদের অসংখ্য বাটন আছে, রাইট? তো আমাদের কাজ করতে গেলে প্রতিটা ট্যাবে একেকটা বিভিন্ন বাটন নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। বাট থিংক যে আমরা ওই বাটনগুলো একটা নির্দিষ্ট ট্যাবে নিয়ে চলে আসবো এবং যে ট্যাবটা হবে আমার কাজের জন্যে সুবিধা মতো। লাইক আমি যদি এখন একটা খুলি যে এক্সেল স্কুল একটা ট্যাব, তো এক্সেল স্কুল রিলেটেড আমি যত ট্রেনিং করাবো বা যত প্রেজেন্টেশন বানাবো ওই ট্যাবে সেই বাটনগুলো আমাদের লাগবে। তো আমরা যেমন কুইক অ্যাক্সেস টুলবারকে মোর কমেন্টস এ গিয়ে কাস্টমাইজ করতে পেরেছি। সিমিলারলি কোনো একটা ট্যাবের উপর যখন আমরা রাইট বাটন ক্লিক করব, খেয়াল করে দেখেন মাঝখানে যে অপশনটা আছে কাস্টমাইজ দ্য রিবন। ওকে? কাস্টমাইজ দ্য রিবন। তো আমি যদি এটাকে কাস্টমাইজ করতে যাই, আমি সেম পাওয়ার পয়েন্ট অপশন উইন্ডোতে আবার চলে যাব। একটু আগেও কিন্তু এখানেই আমরা ছিলাম। বাট আমরা ছিলাম কিন্তু কুইক অ্যাক্সেস টুলবারে। ওকে? আমরা কিন্তু এটাকে ছিলাম কুইক অ্যাক্সেস টুলবারে। দেখতে অনেকটা একই রকম। এবার আমরা চলে এসেছি কাস্টমাইজ দ্য রিবন। এইজন্য আমি কিন্তু আগে শুরুতেই বলেছি পাওয়ার পয়েন্ট অপশনের মধ্যে আমার কিন্তু অনেক কিছু জানার আছে। রাইট? সো আমরা কুইক অ্যাক্সেস টুলবারে আছি। এখানে স্টেপটা ছোট্ট একটু বেশি, একটা ধাপ বেশি। কেন বেশি?
কারণ কুইক অ্যাক্সেস টুলবারে আমরা শুধু বাটন অ্যাড করেই আমাদের কাজ শেষ। বাট হিয়ার উই ক্যান ক্রিয়েট আ নিউ ট্যাব, আমার স্ক্রিন যদি দেখা যায়, নিউ গ্রুপ অ্যান্ড উই উইল রিনেম, রাইট? আমি যেটা বললাম, আমি মাসুস ট্যাব নিজের মতো করে খুলেছি আমরা। এই যে এখানে আরেকটা ট্যাব আছে, নিজের মতো করে আমরা খুলেছি, রাইট? সো আমরা এখন একটা নতুন ট্যাব খুলবো। কোথায় খুলবো? এই যে মাসুস ট্যাবটা আছে এর ঠিক নিচে খুলবো। খেয়াল করে দেখেন, মাসুস ট্যাবটা সিলেক্ট করা অবস্থায় আমি যখনই নিউ ট্যাব দিচ্ছি, এখানে কিন্তু নিউ ট্যাব, নিউ গ্রুপ বলে একটা অপশন চলে এসছে। তো একটু খেয়াল করি, আমরা নিউ ট্যাব আমরা ক্লিক করলাম, আমরা রিনেম এ করলাম। আমরা নাম দিয়ে দিলাম এক্সেল E-SCHLL, এক্সেল স্কুল। এই এক্সেল স্কুল নামে একটা ট্যাব হবে। আমি ওকে দিয়ে দিলাম। ট্যাবের নাম আমার রিনেম হয়ে গিয়েছে। আমি একটা সিম্পল ওকে দিয়ে দিলাম। খেয়াল করে দেখেন, মাসুস ট্যাবের পাশে কিন্তু একটা ট্যাব ওপেন হয়ে গিয়েছে, স্টিল ব্ল্যাঙ্ক, কোনো বাটন নাই। অন্যান্য সব ট্যাবে তো অনেক বাটন আছে, রাইট? অনেক বাটন আছে। বাট এক্সেল স্কুল যে ট্যাবটা আমরা খুললাম, কিভাবে খুললাম? যেকোনো একটা ট্যাবের উপর রাইট বাটন ক্লিক করলাম, কাস্টমাইজ দ্য রিবন। যে ট্যাবের নিচে আমরা খুলতে চাই বা যেখানেই খুলতে চাই না কেন, একটা নিউ ট্যাব সিলেক্ট করলেই কিন্তু ট্যাব চলে আসলো। সো এখন আমার কাজ হচ্ছে কোয়াইট সিমিলার উইথ কুইক অ্যাক্সেস টুলবারের মতো। এই যে নিউ গ্রুপ আছে, এই নিউ গ্রুপে আমাকে বাটন এড করতে হবে। বাটন যদি আমি ধরি, ধরেন কপি বাটনটা আমি এড করলাম। এই দেখেন এখানে কিন্তু প্রিভিউতে এড হচ্ছে। আমি যদি মনে করি লেআউট বাটন আবার এড করব। একদম র‍্যান্ডম দেখাচ্ছি। এটা কিন্তু এটারই স্ট্যান্ডার্ড ধরার কোনো কারণ নেই। আপনারা যে বাটনগুলো দরকার সেগুলো আপনি এড করবেন। লাইক নিউ স্লাইড আমি এড করলাম। সো আমার কিন্তু এড হচ্ছে। এবং আমি এখানে নিউ গ্রুপটাকে আবার রিনেম করে ফেললাম। আমি দিলাম হচ্ছে এই গ্রুপের নাম হচ্ছে ওয়ার্ক। খেয়াল করে দেখেন, আমি ডিসপ্লে দিলাম ওয়ার্ক। সো ওকে দিয়ে দিলাম। আমার নিউ গ্রুপ একটা হয়ে গেল ওয়ার্ক। আমি যদি মনে করি আমি আরো একটা গ্রুপ খুলবো এই ট্যাবের আন্ডারে, এক্সেল স্কুল ট্যাবের আন্ডারে, নিউ গ্রুপ দিলাম। নতুন আরেকটা গ্রুপ চলে আসছে। আমি রিনেম করে নিলাম। আমি দিলাম হচ্ছে পার্সোনাল, PRSONAL, পার্সোনাল। আমি কিন্তু একদম 0 থেকে দেখাচ্ছি, হ্যাঁ? পার্সোনাল। সো এই পার্সোনাল গ্রুপে আমার আবার কিছু বাটন এড করা লাগবে। আমি ধরলাম রিডু বাটনটা আমি এড করলাম, সেভ বাটনটা আমি এড করলাম এবং শেপস বাটনটা আমি এড করলাম। ওকে? প্রথমে কি করেছি? নিউ ট্যাব খুলেছি। নিউ ট্যাবের আন্ডারে ২ টা গ্রুপ খুলেছি। ওয়ার্ক গ্রুপ, পার্সোনাল গ্রুপ। ওয়ার্ক গ্রুপের আন্ডারে কিছু বাটন এড করেছি ফ্রম লেফট হ্যান্ড সাইড এবং রাইট পার্সোনাল গ্রুপে কিছু বাটন এড করেছি ফ্রম লেফট হ্যান্ড সাইড। সো এটা যখনই আমি ওকে দেব, দেন দ্য ম্যাজিক উইল ক্রিয়েট। এই যে সেই এক্সেল স্কুল ট্যাব, এই সেই ২ টা গ্রুপ, ওয়ার্ক এবং পার্সোনাল, এবং এই সেই বাটনগুলো যেগুলো আমরা আমাদের মতো করে সাজিয়েছি। তো একটা জিনিস মনে রাখবেন, মানুষ সবসময় নিজের নাম বা নিজের একটা জায়গা, নিজের একটা কর্তৃত্ব কিছু একটা দেখতে সে পছন্দ করে। এটা হিউম্যান সাইকোলজি। সো আমরা এই যে একটা গ্রুপ ক্রিয়েট করলাম, একটা নিজের ট্যাব ক্রিয়েট করলাম, নিজেদের নামে গ্রুপ ক্রিয়েট করলাম। It will not only reduces our time, but also it gives us some mental pressure. আপনি নিজের নামে একটা খুলে দেখেন না, আপনার অফিসে আজকের পরে পাওয়ার পয়েন্ট নিয়ে যখন আপনারা কাজ, ইভেন এক্সেলেও সেম প্রসিডিউর কিন্তু, হ্যাঁ? সো আমরা যদি নিজেদের নামে একটা ট্যাব খুলে রাখি এবং সেখানে আমাদের মতো কিছু বাটন ক্রিয়েট করে রাখি এবং আমাদের কাজের জন্য ওই বাটনগুলো শুধু ওই ট্যাবেই থাকবে, আমরা ইউজ করতে থাকবো। It will gives us a pleasure. একটা মেন্টাল শান্তি লাগবে আপনার। আপনাকে বারবার এই ট্যাবে ঘোরা লাগবে না, এই ট্যাবে ঘোরা লাগবে না, এই ট্যাবে ঘোরা লাগবে না। তো আমার একটা ট্যাব আছে যেখানে আমার বাটনগুলো আছে। ওকে? সো আমরা আমাদের কাজের সুবিধার জন্যে শুরুতে আমি বলেছি, আমাদের প্রিয় খেলার যেমন নিয়ম-কানুন সব বুঝি বলেই ওই খেলা আমাদের প্রিয়। সিমিলারলি এই যে কাজগুলো, কুইক অ্যাক্সেস টুলবারে কিছু বাটন এড করে নেওয়া আমাদের প্রয়োজন মতো। তার আগে অবশ্য বাটনগুলো চিনতে হবে। বলেছিলাম আমি। বাটনগুলো কিন্তু জানতে হবে। ট্যাব ক্রিয়েট করে নেওয়া আমাদের নিজেদের মতো। এই জিনিসগুলো কোয়াইট সাজানো, হ্যাঁ? সাজানো, আপনার ঘরটাকে সাজানো। সো টিল নাও কোনো প্রশ্ন, কোনো অ্যাডভাইস কিছু আছে কিনা? যে ভাইয়া আপনি অনেক জোরে বলতেছেন, আরো আস্তে বলতে হবে। মানে স্পিডের কথা বলছি। আমি বুঝতে পারছি না, আরো ভেঙে, ভেঙে বুঝান। সো এনিথিং, কোনো প্রশ্ন, কোনো কিছু আছে কিনা? টিল নাও যতটুকু আমরা দেখেছি। কাস্টমাইজ রিবনটাকে আরেকবার দেখানো যাবে? আমি দেখাচ্ছি। অবশ্যই দেখানো যাবে। আচ্ছা, আর কেউ? আচ্ছা। সো আশা করি আমরা সবাই পারবো। কাস্টমাইজ রিবনটা আমি আরেকটু দেখিয়ে নিচ্ছি। আমাদের একদম একটা এক্সেল ব্ল্যাংক স্লাইড ওপেন করার সাথে, সাথে আমাদের একদম বাম দিকে উপরে কোণায় যে বাটনগুলো আছে এগুলোকে আচ্ছা, এগুলোতে কুইকেস্ট টুলবার, রাইট, সরি। কাস্টমাইজ রিবন হচ্ছে আমরা যেকোনো একটা ট্যাব বা রিবন আমাদের যেখানে আছে, হ্যাঁ? এগুলোকে বলা হয় একেকটা ট্যাব বা রিবন। তো আমরা যদি মনে করি একটা ট্যাব নিজের নামে খুলবো বা কাস্টমাইজ করব।
আমরা রাইট বাটন ক্লিক করব, কাস্টমাইজ দ্য রিবন। আমাদের এক্সেল পাওয়ার পয়েন্টের আবার এক্সেল বলে ফেলছি, এক্সট্রিমলি সরি, পাওয়ার পয়েন্ট অপশন উইন্ডোতে আমাদের নিয়ে চলে যাবে এবং এখান থেকে আমরা চাইলে নতুন একটা ট্যাব বা রিবন ক্রিয়েট করতে পারি, যেটা আমরা করেছি অলরেডি এক্সেল স্কুল নামে। আমরা ওই ট্যাবের আন্ডারে গ্রুপ ক্রিয়েট করতে পারি, যতগুলো গ্রুপ আমার লাগবে 5টা 6টা 7টা যতটুকু জায়গা ধরে অ্যাটলিস্ট, এবং সেই গ্রুপগুলোকে সিলেক্ট করা অবস্থায় আমরা কিছু বাটন অ্যাড করতে পারি। মনে রাখতে হবে সেই গ্রুপ সিলেকশন থাকা অবস্থায়। যেমন আমি যদি ট্যাব সিলেকশন করে বাটন আনতে চাই, আমার কিন্তু বাটন দেবে না, বিকজ বাটনগুলো কিন্তু থাকে অবশ্যই গ্রুপের মধ্যে। হ্যাঁ, সো এই গ্রুপের মধ্যে আমি যদি কাট বাটনটা অ্যাড করতে চাই, খেয়াল করে দেখেন কাট বাটন অ্যাড হয়ে গিয়েছে। আমি যখনই ওকে দিয়ে দিলাম, এই যে এক্সেল লেআউট, এই সেই ওয়ার্ক গ্রুপ, এই দেখেন সেই কাট বাটন। হ্যাঁ, আমাদের কিন্তু চলে এসছে। আপু বুঝতে পেরেছি? মনে হয় সুরাই আপু প্রশ্ন করেছিলেন। জি জি। ওকে, ওকে। তো আমরা এখনো পর্যন্ত কিন্তু খেলার মাঠে নামিনি। আমরা এখনো পর্যন্ত ড্রেসিং রুম দেখে এসেছি একটু আগে, যেটা আমাদের ছিল স্টার্টআপ স্ক্রিন, এবং আমরা বেঞ্চগুলো সুন্দর করে সাজিয়ে ফেললাম। আমি যদি আইপিএল এর খেলার মাঠের সাথে চিন্তা করি, সো আমরা উই ওয়্যার ইন ড্রেসিং রুম লাইক হিয়ার স্টার্টআপ স্ক্রিনে, অ্যান্ড দেন আমরা এখনো পর্যন্ত মাঠে নামিনি খেলতে। সো একটু পরেই আমরা মাঠে নামবো। তার আগে আমরা একটু ছোট্ট করে বলে দিই, আমাদের এই যে ইন্টারফেসটা যেটা আমাদেরকে দেখা যাচ্ছে, বাম পাশে যে ছোট, ছোট জিনিসগুলো এগুলোকে বলা হচ্ছে আমাদের স্লাইড। ওকে? একটা, একটা করে স্লাইড। আমি জাস্ট ইন্টার মেরে, মেরে একটা করে ইনসার্ট করলাম। হ্যাঁ? আপনি যখনই যে স্লাইডটা সিলেক্ট করবেন, আমরা ডান পাশে সেই স্লাইডটাকে দেখতে পাবো। এই যে আমার যে জায়গাটা এখন আপনারা দেখতে পাচ্ছেন হাইলাইট করা। ওকে? তো এইখানে আমাদেরকে কাজ করতে হবে। পাওয়ার পয়েন্ট এক্সেল এর তুলনায় লিটল বিট ইজিয়ার। কেন ইজিয়ার? কারণ হচ্ছে এক্সেল এ একটা ইন্টারফেস মানে, আমরা যদি দেখাই একটু আপনাদের এর জন্যে, এক্সেল এ একটা ইন্টারফেস মানে ওপরে ওই যে কুইক অ্যাক্সেস টুলবার বাটনগুলো তো কোয়াইট সেম। বাট খেয়াল করে দেখেন কত ছোট, ছোট সেল, এবং এই একেকটা সেলগুলোকে নিয়ে আমাদের কাজ। whereas পাওয়ার পয়েন্টে এই স্লাইড মানে এইটুকুই জায়গা। এই জায়গাতে আমরা বিভিন্ন রকম অবজেক্ট, বিভিন্ন রকম অ্যানিমেশন, বিভিন্ন রকম ট্রানজিশন এড করলে কিন্তু আমার এই স্লাইডের কাজ শেষ। হতে পারে তার পরের স্লাইডে আসতে হবে, আবার সিমিলার টাইপ কিছু কাজ করব। সো লিটল বিট ইজিয়ার দ্যান এক্সেল, কারণ এক্সেল হচ্ছে একটা ক্যালকুলেটিভ টুল, একটা হিসাব করার যন্ত্র, আর পাওয়ার পয়েন্ট হচ্ছে একটা ভিজুয়ালাইজেশন টুলস। আপনি রিপ্রেজেন্ট করবেন আপনার রিপোর্টটাকে, আপনার প্রেজেন্টেশন টুলস আর কি সোজা বাংলায়। তো আমরা এই যে ছোট, ছোট স্লাইড গুলো হচ্ছে পাওয়ার পয়েন্টের স্লাইড, এবং আমাদের যে স্লাইডটা অ্যাক্টিভ থাকবে সেই স্লাইডটা আমরা আবার ডান পাশে দেখতে পাবো। একদম নিচে ডান পাশে কোণায় 4 রকমের ভিউ আছে। খেয়াল করে দেখেন। বাই ডিফল্ট এটা হচ্ছে নরমাল ভিউ। এর পাশেরটা হচ্ছে স্লাইড সর্টার ভিউ। আমরা যখন স্লাইড বানাতে, বানাতে 4-5 টা স্লাইডে চলে যাব না? তখন আপনারা দেখবেন স্লাইড সর্টার ভিউর মজা। হ্যাঁ? এরপরে আমরা চলে যাব রিডিং ভিউ। তারপরে হচ্ছে স্লাইড শো ভিউ। স্লাইড শো ভিউর একটা শর্টকাট আছে F5। কিবোর্ড থেকে আমরা যদি F5 ক্লিক করি, আমাদের এই যে শর্টকাট আমি কিন্তু এখানেও নিয়ে রেখেছি। খেয়াল করে দেখেন, স্টার্ট ফ্রম বিগিনিং। F5 হচ্ছে তার শর্টকাট কি পাওয়ার পয়েন্টের জন্য। যদি আমার কাছে মনে হয় পাওয়ার পয়েন্ট যে স্লাইডটা আছে, আমরা যেটুকু দেখতে পাচ্ছি, আমরা আরো ছোট করে দেখতে চাই, আরো বড় করে দেখতে চাই, ছোট করে দেখতে চাই, বড় করে দেখতে চাই। তো বাই ডিফল্ট আমাদের কিছু জুম ইন জুম আউট টুল আছে এখানে। ছোট বড় করা লাগবে, একটু পরেই লাগবে, যখন আমরা কোনো শেপস বা কোনো কিছু ইনসার্ট করবো এবং আমরা নিজেদের মতো একটা টেমপ্লেট বানাবো। ওকে? তো এটা ছোট বড় টুল। নিচের দিকে নামতে গেলে আপনাকে কিছুই না, একটা স্ক্রল বার দেওয়া আছে। এইটার কাজ আর ওই মাউস দিয়ে স্ক্রল করা কোয়াইট সিমিলার। আপনি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন। অনেকে মাউস ইউজ করে না, ল্যাপটপে টাচপ্যাড ইউজ করে। তো যারা সেটা করতে চান, অবশ্যই কিন্তু এইভাবে ড্র্যাগ করলে আমরা করতে পারি। সো এই যে বেসিক ইন্টারফেসটা, এইটাই হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্টের কাজ করার জায়গা। আমরা এখনো কাজ শিখিনি, কিন্তু আমরা যে জায়গায় কাজ করব, যেগুলো নিয়ে কাজ করব, হ্যাঁ? কুইক অ্যাক্সেস টুলবারে বাটনগুলো নিয়ে কাজ করব। ট্যাবের মধ্যে আমাদের অসংখ্য বাটন আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করব। ডিজাইন ট্যাবে, ট্রানজিশন ট্যাবে, অ্যানিমেশন ট্যাবে আমাদের অনেক কিছু জানার শেখার আছে। বাদবাকি ট্যাবগুলোতেও আমাদের নতুন কিছু দেখার আছে ইনশাআল্লাহ। সো সেগুলো আমরা দেখব, এবং আমরা এই বাটনগুলো, এই ট্যাবগুলো নিয়ে কোথায় কাজ করব, সেই জায়গাটাই হচ্ছে স্লাইড, অ্যাক্টিভ স্লাইড বা স্লাইডস যতগুলো আছে। সো আমরা একটু শুধু দেখে আসি আমাদের কোন পর্যন্ত আমরা আগালাম। ইন্টারফেস আমরা গেলাম, ভিউ, নেভিগেট, পারপোজিশন, ক্রিয়েটিভ। আচ্ছা। সো পাওয়ার পয়েন্টেও আমাদের কিছু শর্টকাট কি আছে। অনেকের ধারণা শর্টকাট কি গুলো হয়তো এক্সেল এ ইউজ হয়। বাট পাওয়ার পয়েন্টের জন্য আমাদের কিছু শর্টকাট কি আছে। যেমন ধরেন আমি বাকি স্লাইড গুলো যদি একটু ডিলিট করে দেই, আমি যদি এখান থেকে প্রেস করি কন্ট্রোল এম, রাইট? সো আমার এখানে একটা নতুন স্লাইড ওপেন হবে।
নিউ স্লাইড। আমি যদি ওপেন করি কন্ট্রোল এন, খেয়াল করে দেখেন ব্ল্যাংক নিউ একটা ওয়ার্কবুক ওপেন, একটা প্রেজেন্টেশন ফাইল ওপেন হয়ে গেল। ৩ টা প্রেজেন্টেশন ফাইল কিন্তু ওপেন হয়ে গেছে। কন্ট্রোল এন হচ্ছে একদম নতুন একটা প্রেজেন্টেশন ফাইল। ওকে? একটা পাওয়ার পয়েন্ট ফাইল। কন্ট্রোল এন শর্টকাট কির জন্য। আমরা একই প্রেজেন্টেশনের মধ্যে নতুন স্লাইড করতে গেলে যদি না আমাদের স্লাইডের কোনো বাই ডিফল্ট থিম আগের থেকে চুজ করা লাগে, আমরা একটু পরে এই কথাটার মানে বুঝে যাব। তাহলে শুধু এন্টার প্রেস করলেই আমাদের একটা নতুন স্লাইড আসবে। হ্যাঁ? আর যদি আমাদেরকে মনে হয় আমাদের কোনো নির্দিষ্ট লেআউট দিয়ে আমাদেরকে ইনসার্ট করতে হতে পারে লাইক টাইটেল অনলি। তো তখন আমরা ওই স্লাইডটাকে ওইভাবে চেঞ্জ করতে পারি। নিউ স্লাইডে গিয়ে আমরা দিয়ে দিলাম টাইটেল অনলি। তো আমাদের নতুন স্লাইডটা টাইটেল অনলি স্লাইড হবে। তার আগে আমরা এই কোনটা কোন স্লাইড এগুলো বুঝবো। বাট কন্ট্রোল এন হচ্ছে মনে রাখবেন আমাদের একদম নতুন ব্ল্যাংক একটা পাওয়ার পয়েন্ট ফাইল ওপেন করার জন্য, আর স্লাইড এন্টার করার জন্য সিম্পল এন্টার প্রেস করলেই আমাদের হবে। ওকে? নেক্সট হচ্ছে আমাদের সেভ করা দেখব একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। কেন সেভ করাটা ইম্পোর্টেন্ট? সেভ করার আগে আমরা আগে একটু কিছু একটা ছোট্ট ডাটা ইনপুট দেব। হ্যাঁ? একদম সিম্পল একটা ডাটা ইনপুট দেব। মাইক্রোসফট SOFT POWER মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এখানে একটু নিজের নামটা লিখে ফেলি, মীর মাসুদ-উজ-জামান। ওকে? এটা লিখলাম। সো এইটা সেভ করার জন্যেও আমাদের কিছু পদ্ধতি বা কিছু তরিকা আছে এবং সেগুলোর মধ্যেও জানার বা শেখার অনেক কিছু আছে। খেয়াল করে দেখেন আমার এখানে ২ টা বাটন আছে, একটা সেভ, একটা সেভ অ্যাজ। ওকে? বাই ডিফল্ট আমার এই প্রেজেন্টেশনটা কিন্তু সেভ না। এখনো সেভ হয়নি। দ্যাটস হোয়াই এটাকে দেখাচ্ছে প্রেজেন্টেশন 3 বাই ডিফল্ট যেটা আসছে। এক্সেলে যেমন দেখায় বুক 1, বুক 2, বুক 3, ওয়ার্ডে যেমন দেখায় ডক 1, ডক 2, ডক 3, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ওরকম দেখায় প্রেজেন্টেশন 1, প্রেজেন্টেশন 2, প্রেজেন্টেশন 3। সো আমরা যদি এটাকে সেভ করতে চাই বাই ডিফল্ট সেভ বাটন ক্লিক করলাম। একদম শুরু বলে সে আমাকে দেখাচ্ছে ওই সেম প্রসিডিউরটা যে আমরা কোথায় সেভ করব। আমরা ব্রাউজ করলাম। খেয়াল করে দেখেন আমরা যদি মনে করি এইটাই আমাদের ফাইল, আমরা কিন্তু প্রতিদিন ক্লাস শেষে ওই দিনের ফাইলটা আবার আমাদেরকে WhatsApp গ্রুপে দিয়ে দেব। ঠিক আমি যতটুক কাজ করব ততটুক ফাইলটা দিয়ে দেব। তাহলে সুবিধা হবে কি? আপনারা যখন YouTube এ ভিডিওগুলো দেখবেন, আপনাদের জন্য কিন্তু ওই ফাইলটা নিয়ে কাজ করা সুবিধা যে ভাইয়া এটা কাজ করছিল, ভাইয়া এখন এই বলতেছে। সো আমরা ঠিক ওই ডেটে সেভ করে ওই ফাইলগুলো দিয়ে দেব। ওকে? আচ্ছা। সো আমরা এটাকে সেভ করতে গেলাম। সেভ করার সময় কয়েকটা জিনিস মনে রাখাটা জরুরি। যেটা আমি বললাম আমাদের এখানেও জানার দরকার আছে অনেক কিছু। ১ম কথা হচ্ছে ফাইল নেম। ফাইল নেমটা আপনি তো দিয়ে দিলেন। আপনার যেরকম সুবিধা আমি দিয়ে দিলাম হচ্ছে পিপিটি ট্রেনিং TRAINING ডে 1 আজকে হচ্ছে 20/05/24। ওকে? ডট দিয়ে আমি দিয়ে দিলাম। তার নিচের যে সেভ অ্যাজ টাইপ জায়গাটা আছে এইটা খুব মজার এবং ইম্পোর্টেন্ট। বাই ডিফল্ট আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের এক্সটেনশন হচ্ছে .pptx। এক্সটেনশন মানে হচ্ছে ফাইল টাইপ। আমরা এইটাতেই অভ্যস্ত, হয়তো শুধু এইটুকুই জানি। বাট দ্য ফ্যাক্ট ইজ আরো এতগুলো রকমের এক্সটেনশন আছে যেগুলো পাওয়ার পয়েন্ট ফাইল। কয়েকটা ছোট্ট করে একটু এক্সপ্লেন করব। যেমন হচ্ছে পাওয়ার পয়েন্ট ম্যাক্রো এনেবলড প্রেজেন্টেশন। ম্যাক্রো নামটা অনেকে হয়তো শুনে থাকবেন এক্সেল এর সাথে। সফটওয়্যার, এক্সেল বেস সফটওয়্যার যেগুলো বানায় সেগুলোকে ম্যাক্রো দিয়ে বানায়। কিন্তু আমরা পাওয়ার পয়েন্টেও চাইলে কিছু প্রোগ্রামিং এড করে দিতে পারি, কিছু বাটন এড করতে পারি যে এই বাটন দিলেই এইটা এই কাজ হবে। ওকে? তো সেই ফাইলগুলোকে আপনাকে সেভ করতে হবে PPTM এক্সটেনশনে। আপনি PPTX এ কিন্তু সেই ফিচারগুলো পাবেন না। আপনি যদি মনে করেন আপনার যে ফাইলটা আছে এটা ইউনিভার্সালি যে কেউ ওপেন করতে পারবে। আপনি একটা প্রেজেন্টেশন বানিয়েছেন 2019 ভার্সনে। বাট আপনি যে সেন্ডারকে দিচ্ছেন আপনি জানেন না তার এক্সটেনশন কত, সে অফিস কোন ভার্সনটা ইউজ করে। সো ইউ ক্যান সেভ ইউর ফাইল .ppt যেটা 1997 এবং 2023 ভার্সন বলেই ইউজ টু। সো যে কেউ ইট উইল ওপেন অ্যান্ড ওই ফিচারে কাজ করতে পারবে। মজার ব্যাপার হচ্ছে এখানে একটা আছে POTX, কই আমি তো খুঁজে পাই না। এই যে POTX পাওয়ার পয়েন্ট টেমপ্লেট। একটু জাস্ট ব্যাকে গিয়ে ঘুরে আসি। খেয়াল করে দেখেন আমরা যখন আমাদের ফাইল ট্যাবে ছিলাম স্টার্টআপ স্ক্রিনে, এখানে কিন্তু অনেকগুলো বাই ডিফল্ট টেমপ্লেট দেখাচ্ছিল, রাইট? এটা ছিল অফিস টেমপ্লেট যেগুলো বাই ডিফল্ট। পার্সোনাল টেমপ্লেট কিন্তু খেয়াল করে দেখেন একটা আমি আগেই ক্রিয়েট করে রেখেছি ওয়ার্ড টেমপ্লেট। তো আপনি যদি মনে করেন আপনি পাওয়ার পয়েন্টে অনেক ভালো আল্লাহর রহমতে, আপনি নিজস্ব কিছু টেমপ্লেট আকারে মার্কেটে সেল করবেন।
আপনি বানাবেন ওই টেমপ্লেট আপনার ডিজাইন দিয়ে, আপনার কালার কোডিং, আপনার ফন্ট স্টাইল, আপনার ইমেজ, প্লেস হোল্ডার আমি দেখব, সব শিখবো আমরা ইনশাআল্লাহ আস্তে ধীরে। এই সমস্ত কিছু নিয়ে আপনি আপনার একটা টেমপ্লেট বানাবেন। দেন ইউ হ্যাভ টু সেভ ইউর টেমপ্লেট অফ এক্সটেনশন উইথ POTX যাতে ওইটা টেমপ্লেট হিসেবে সেভ হয়। টেমপ্লেট আপনি টেমপ্লেট নামিয়ে কাজ করবেন। আবার যে ফাইলে আপনি কাজ করছেন সেটা কিন্তু রিরাইট হচ্ছে না। সেটা কিন্তু আপনার আলাদা ফাইল। বাট টেমপ্লেটের জায়গায় আছে। You can even use your template many times, as many times possible, অনেক সম্ভব। বাদবাকিগুলো আরো বেশ কিছু টেমপ্লেট আমাদের আছে। আমরা মনে করি যদি প্রেজেন্টেশন গুলোকে ছবি আকারে বানিয়ে নেব, .jpg, .png আকারেও আমরা কিন্তু সেভ করতে পারি। আমাদের এই যে স্লাইড গুলো আমরা যদি মনে করি ছবি আকারে করব। সো এখানেই হচ্ছে আমাদের জানার নতুনত্বের জায়গা, যেটা হচ্ছে শুধু একটাই PPTX বা PPT তে আমরা থেমে থাকবো না। আমরা আজকের এই কোর্সের পরে ইনশাআল্লাহ আমরা POTX এও সেভ করে ফেলবো। আমাদের টেমপ্লেট আমরা নিজেরা বানাবো। আমি যেটা বললাম অনলাইনে বহুত প্ল্যাটফর্ম আছে। Fiverr, Upwork, Kwork, যেসব জায়গায় টেমপ্লেট সেল হয় ইভেন। সো ইফ ইউ ক্যান ক্রিয়েট আ ইউনিক বেস্ট ডিজাইন টেমপ্লেট, আপনি কিন্তু সেগুলো ওইভাবে সেলও করতে পারবেন ইভেন। আমি কোনো মানে উচ্চাশা করছি না। আমার নিজেরও করা আছে। এইজন্যই বলছি আরকি। সম্ভব। সো এখানেও আমাদের জানার অনেক কিছু আছে সেভিংস এ গিয়ে, হ্যাঁ? সো আমরা PPTX দিয়ে দিলাম আপাতত। আমাদের ডে 1 যেটা ছিল, আজকের ডেটে আমরা একটু সেভ করে নিই, যেহেতু আমার এটা মুছে গিয়েছে। সো পিপিটি ট্রেনিং, TRAING পিপিটি ট্রেনিং ডে 1 20/5। নেক্সট দিন ক্লাস হলে আবার পিপিটি ট্রেনিং D2 22/5 হিসেবে ফাইলটা সেভ করব, যেহেতু আমাদের পরশুদিন নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। সো দিয়ে আমি সেভ করে দিলাম, রাইট? খেয়াল করে দেখেন, একটু আগে যখন আপনারা প্রেজেন্টেশন 3 দেখছিলেন, এখন কিন্তু আর প্রেজেন্টেশন 3 দেখছেন না। এখন দেখছেন যে নামে আমরা সেভ করেছি সেইটা, রাইট? সো এই সেভিং করাটাও আমাদের জন্য খুব জরুরি। বিকজ অফ এক্সটেনশন মানে ফাইল টাইপ, বিকজ অফ কোথায় আমরা রাখছি, কি নামে সেভ করছি। আর এই সবকিছু বাদেও এক্সেলে যতগুলো ট্যাব আছে আমরা কিছুটা তো দেখবই অবশ্যই থ্রু আউট দ্য কোর্স, অনেকগুলোই দেখবো, অলমোস্ট অনেক কিছুই দেখবো। একটা জায়গা আছে হেল্পের জায়গা। তো খেয়াল করে দেখেন, আপনারা যাদের অফিস পেইড ভার্সন বা ক্র্যাক ভার্সন ইউজ করেন না, তারা ইভেন আমরা চাইলে কন্টাক্ট সাপোর্টে নক করতে পারি, ফিডব্যাক দিতে পারি, হ্যাঁ? শো ট্রেনিং, পাওয়ার পয়েন্টের উপরে মাইক্রোসফটের কোনো ট্রেনিং আছে কিনা এভেইলেবল, আমরা সেগুলোও কিন্তু অপশন ইস দেয়ার। আমরা শুধু জেনে রাখলাম যে অপশন ইস দেয়ার, হ্যাঁ? সো আমরা একটু জাস্ট সিলেবাসটা গো থ্রু করে নিই। আমরা কিন্তু আমাদের যে সেকশন 101 এবং সেকশন 102 সিলেবাসগুলো আপনাদেরকে অলরেডি দেওয়া আছে। আমরা সেই পর্যন্ত আমরা অলরেডি চলে গিয়েছি। সো এখন আমরা এই 104 টা শুরু করব। 103 টা একটু পরে শুরু করব। হ্যাঁ? 104 টা বেসিক্যালি আছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। আর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আমরা চলে যাব একটু ব্রেকে। হ্যাঁ? আমরা ব্রেকটা নেব ৫ থেকে ১০ মিনিটের, দেন আমরা আবার শুরু করব। তো খেয়াল করে দেখেন, আচ্ছা টিল নাও যতটুকু আমরা দেখেছি কোনো প্রশ্ন আছে কিনা? যারাই আমরা আছি, রাফি ভাইয়া, আনোয়ার ভাইয়া, নাজমুল ভাইয়া, শান্তু, সুরাইয়া আপু, কোনো প্রশ্ন আছে আমাদের? একটু কথা বলবেন কাইন্ডলি। আদারওয়াইজ তো মনে করব একাই বলতেছি, একাই শিখতেছি। ইসরাইল ভাইয়া, কোনো প্রশ্ন আছে? হ্যালো? না, ওকে। এট লিস্ট আমি কনফার্ম হলাম যে আমাকে শোনা যাচ্ছে। সো একটু রিকোয়েস্ট করব আপনাদের। সায়েম ভাইয়া শোনা যাচ্ছে? সায়েম ভাই মনে হয় একটু পরে জয়েন করেছেন। গ্রেট, গ্রেট। আনোয়ার ভাইয়া শোনা যাচ্ছে? জি, ক্যারি অন। জি, জি, থ্যাংক ইউ। ক্যারি অন। ওকে। সো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের সাদা কালো জীবনে একটু রং নিয়ে আসবো। হ্যাঁ? আমাদের বলতে পাওয়ার পয়েন্টের সাদা কালো জীবনে। খেয়াল করে দেখেন, আমাদের এই যে স্লাইডটা আছে, আপাতত একটা স্লাইডেই কাজ করি, দেন আমরা আরো নিয়ে কাজ করব, বা অথবা আমরা আরেকটা স্লাইড একটু নিয়ে নিলাম। এখানে আমরা লিখে দিলাম হচ্ছে লেকচার 1, LECTURE লেকচার 1। একদম র‍্যান্ডম আমরা শুধু নিচ্ছি, হ্যাঁ? এখানে আরো একটা স্লাইড নিলাম ইন্টারপ্রেস করে, যেটা দেখেছি আমরা LECTURE লেকচার 2। আমরা এখনো কোনো কিছু এড বা ডিলিট করিনি। আমরা জাস্ট মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মীর মাসুদুজ্জামান লেকচার 1, লেকচার 2 আমরা নিয়েছি। তো খেয়াল করে দেখেন, একদম গতানুগতিক সাদা একটা ডিজাইন পাওয়ার পয়েন্টে দেখা যাচ্ছে। সো আমরা যদি আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে চাই, there are 2 ways, হ্যাঁ? There are 2 ways to change the background of our slides. মনে রাখবেন সবসময়। প্রথম ওয়েটা হচ্ছে আমাদের ডিজাইন ট্যাব।
ডিজাইন ট্যাবে এখানে প্রচুর থিম দেওয়া আছে আপনাকে। অনেকগুলো থিম দেওয়া আছে। ইউ ক্যান চুজ আ থিম অফ ইওর ওন। আপনার যেটা খুশি, যেরকম আপনি ব্লাক কালার ভালো লাগলে ব্লাক এর মধ্যে কালারফুল কিছু থিম আছে। খেয়াল করে দেখেন আমি যখন এটা সিলেক্ট করছি, আমার এই ৩ টে স্লাইডে কিন্তু ওই থিম ওয়াইজ সে কিন্তু ডিজাইন হয়ে যাচ্ছে। ওকে? ওই থিম ওয়াইজ ডিজাইন হয়ে যাচ্ছে। ডান পাশের যে ডিজাইনার ভিউটা দেখতে পাচ্ছেন এটা অনেকে পাবেন না তাদের ভার্সনের জন্য। এটা প্রবাবলি ১৯ বা তার পরবর্তী ভার্সনগুলোতে এটা মাইক্রোসফট একটা হেল্পার টুল দিয়ে দিয়েছে। যে এতগুলোর মধ্যেও এখানে তুমি যদি কোনো কম্বিনেশন চেঞ্জ করতে চাও, ইউ ক্যান চেঞ্জ ইওর কম্বিনেশন। ওকে? এই জায়গা থেকে। সো আমি এটাকে এটা দিলাম। তো আমরা কি করলাম? জাস্ট আমি আবার কন্ট্রোল জেড করে দিচ্ছি। একদম আবার সাদা কালো জীবনে ফেরত যাচ্ছি। সো ডিজাইন ট্যাবে গিয়ে আমরা চাইলে আমাদের যে থিম গুলো আমাদের আছে বাই ডিফল্ট, খেয়াল করে দেখেন, আমরা সেরকম একটা থিম চুজ করতে পারি এবং উই ক্যান চেঞ্জ ইভেন। আমরা একটা চুজ করছি, দেখে মনে হচ্ছে যে না এটা আমাদের ভালো লাগছে না। আমরা আবার সেটাকে চেঞ্জ করতে পারি। যেমন একটু আগে আমরা এটা নিয়েছিলাম। আমি বললাম না এরকম না, আমার এরকম একটা হলে ভালো হয়। সো দেখেন আমাদের সেই হিসেবে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো বাম দিকে ডিজাইন ট্যাবের বাম দিকে আছে হচ্ছে থিমস, রাইট? আমরা একটা থিম চুজ করলাম। এই থিমের মধ্যেই পাওয়ার পয়েন্ট আমাদেরকে দেবে কিছু ভেরিয়েন্ট। করোনা যখন এসছিল, করোনার সময় কিন্তু শুধু ভেরিয়েন্ট চেঞ্জ করছিল। মনে আছে? ২ দিন পর, পর একটা করে টিকা আবিষ্কার হয় আর করোনার ভাইরাস একটা করে ভেরিয়েন্ট চেঞ্জ করে। সো দ্যাট ইস দ্য ভেরিয়েন্ট। আপনি থিম একটা নিয়েছেন সবুজ কালার, কিন্তু করোনার ভেরিয়েন্ট হয়ে গিয়েছে অরেঞ্জ কালার। আবার আপনি অরেঞ্জ কালার চুজ করেছেন, ভেরিয়েন্ট হয়ে গেছে পার্পল কালার। সো সিমিলারলি ওইভাবে যদি আমরা মনে রাখতে চাই, আমরা উই ক্যান চুজ আ থিম। আমরা যেকোনো একটা থিম চুজ করতে পারি। দেন উই ক্যান চুজ আ ভেরিয়েন্ট ইটসেলফ। ওই থিমের উপরে বেস করেই আমাদের একটা ভেরিয়েন্ট আমরা কিন্তু চুজ করতে পারি। থিম আমাদের এখান থেকে, ভেরিয়েন্ট আমাদের এখান থেকে। আবার একটু দেখিয়ে দিই। একটু সহজ কিছু একটা নিয়ে নিই। এটাই নিই। এটা মোটামুটি সহজের মধ্যেই আছে। তো এটা হচ্ছে আমাদের একদম গতানুগতিক ব্ল্যাংক সাদা স্লাইড ছিল। যেটার থেকে আমরা কিছু থিম চুজ করেছি এবং কিছু ভেরিয়েন্ট চুজ করেছি। রাইট? আই হোপ আপনারা পারবেন। এটা কিন্তু কিছুই না, জাস্ট একটা চুজ করার ব্যাপার যে আমি কোন থিমটা চুজ করব থ্রু আউট এই থিমগুলোর মধ্যে। ওকে? আমরা কোন থিমটা চুজ করব। এবং ওই থিমের মধ্যে কোন কালার বা কোন ভেরিয়েন্টটা আমরা নেব। ফন্ট স্টাইল, ইফেক্টস আরো বেশ কিছু অপশন আছে সেগুলো কোনটা আমরা নেব। তো এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের বাই ডিফল্ট অপশনস। বাট মাস্টার হতে গেলে আপনাকে ডিফল্ট অপশনের উপরে বসে থাকলে হবে না। ইউ হ্যাভ টু ডিজাইন ইওর ওন ব্যাকগ্রাউন্ড। আপনাকে আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড বানায় নেওয়ারও সুযোগ আছে। সো আমি যদি আবার থিমে গিয়ে একদম নরমাল সাদা থিমেই চলে যাই, যেরকম আমাদের ছিল। এটাও কিন্তু একটা থিম। একদম নরমাল সাদা থিমটা। এটাও কিন্তু একটা ইটসেলফ একটা থিম, হ্যাঁ? আমি যদি এই সাদা থিমে যাই, এখন যদি আমি মনে করি আমার এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি বাংলাদেশের পতাকার মতো সাজাতে চাচ্ছি। বাংলাদেশের পতাকা। বাংলাদেশের পতাকা কেমন? সবুজের মধ্যে লাল আ সার্কেল, রাইট? সেখানে সার্কেল-টার্কেল দেয়া তো একটু কঠিন পর্যায়ে আমরা পরে শিখলাম না হয়। এখন আমরা চাচ্ছি যে আমাদের এই যে সাদা স্লাইডটা এর 1/3 হবে হচ্ছে সবুজ, মাঝখানের টুকু হবে হচ্ছে লাল এবং নিচের 3rd অংশটুকু হবে হচ্ছে সবুজ। একদম কাস্টমাইজ একটা ব্যাকগ্রাউন্ড কালার। থিম থেকে আমরা চুজ করব না। উই হেট থিমস। আমরা আমাদের মতো করে বানিয়ে নেব। সো খেয়াল করে দেখেন এই যে বানানোর জায়গাটা আমাদের এই ডিজাইন ট্যাবেই আছে, কিন্তু একদম ডান পাশে কাস্টমাইজ গ্রুপে। একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, হ্যাঁ? যারা আমরা একদম শুরু থেকে শুরু করছি। যারা এগুলো গতানুগতিক করি তাদের কাছে তো হয়তো পুরাতন। বাট আমরা যারা শুরু থেকে শুরু করছি, রিকোয়েস্ট থাকবে মনোযোগ দেবেন। কোন প্রশ্ন আসলে সাথে, সাথে করবেন। কোন অসুবিধা নেই। সো আমরা চলে যাব ফরমেট ব্যাকগ্রাউন্ডে। আমরা এই একটা স্লাইডকে সিলেক্ট করলাম। আমরা চলে গেলাম ফরমেট ব্যাকগ্রাউন্ডে। একটু মনোযোগ দেবেন। ফরমেট ব্যাকগ্রাউন্ডে যাওয়ার সাথে, সাথে ডান পাশে আমাদের ফরমেট ব্যাকগ্রাউন্ড একটা উইন্ডো ওপেন হয়ে গেল। ছোট্ট একটা হেল্পার উইন্ডো, ডান দিকে ভার্টিক্যাল একটা বারও বলতে পারেন। সো এখানে ৪ রকম অপশন আছে। এই ৪ রকম পদ্ধতিতে আমরা আমাদের স্লাইডের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি এবং এই ৪ রকমের মধ্যেও আরো অনেক রকম প্রকার আছে। যেমন সলিড ফিল। সলিড ফিল মানে কি? যেকোনো একটা ফিল কালার দিয়ে সে সলিড ফিল করে দেবে। খেয়াল করে দেখেন আমি যদি এই ব্লুটা সিলেক্ট করি, সেই ব্লু সিলেক্ট করে দিল। আমি যদি এখান থেকে এই গ্রিনটা সিলেক্ট করি, সে গ্রিন দিয়ে দিল, রাইট? আমি যদি এখান থেকে আমি কিন্তু এখনো সলিড ফিলে আছি। আমি কিন্তু চেঞ্জ করিনি নিচের দিকে। আমি যদি এখান থেকে দিয়ে দিই এই পার্পল, সে কিন্তু পার্পল দিয়ে দিল। কোয়াইট সিমিলার উইথ থিম। বাট ইউ আর ডিজাইনিং ইউর ওন ব্যাকগ্রাউন্ড।
খেয়াল করেছেন? এই থিমটা কিন্তু কিছুটা একই রকম। গ্রেডিয়েন্ট এর মতো আসছে। আমরা শিখব। বাট আমরা একটা সিঙ্গেল কালার দিয়েছি। সো সলিড ফিল হচ্ছে আর কিছুই না। আপনার ব্যাকগ্রাউন্ডটাকে আপনি সলিড ফিল দিচ্ছেন এবং ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে একটা অপশন আছে। আপনি যদি মনে করেন একটা স্লাইডে একটা ব্যাকগ্রাউন্ড দেবেন, পসিবল। সবকটা স্লাইডে একই ব্যাকগ্রাউন্ড দেবেন, সেটাও পসিবল। আমরা দেখব একটু পরেই। অ্যাপ্লাই টু অল একটা অপশন আছে। তো এটা গেল সলিড ফিল। জাস্ট কিছুই না, আমরা একটা আমাদের যে কালার গুলো আছে সেই কালার গুলো থেকে আমরা একটা সলিড ফিল করে ফেললাম। গ্রেডিয়েন্ট ফিলটা মজার এবং গ্রেডিয়েন্ট ফিলটাই হচ্ছে সেই জায়গাটা যেখানে ইউ ক্যান ডিজাইন আ ট্রানজিশন, আ কালারফুল ট্রানজিশন, যেটা আপনার স্লাইডের ব্যাকগ্রাউন্ড হবে। একটু আগে এক্সপ্লেন করে আসি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে গ্রেডিয়েন্ট স্টপ যে জায়গাটা আছে, খেয়াল করে দেখেন, এইগুলো হচ্ছে আপনার কালারের সীমারেখা। একটু মনোযোগ দেবেন, হ্যাঁ? যারা আমরা শুরু থেকে শুরু করছি। সো আমি যদি এই সীমারেখাগুলো তুলে দেই, জাস্ট ক্লিক করে ডিলিট করে দিচ্ছি কিন্তু আর কিছুই না। খেয়াল করে দেখেন আমাদের এখানে ২ টা আছে, ২ টা কালার তো থাকবেই যেহেতু গ্রেডিয়েন্ট দিচ্ছি। সো একটা হচ্ছে সাদা, একটা হচ্ছে আকাশি। এই সাদা গ্রেডিয়েন্টটাকে সিলেক্ট করে আমি যদি এখানে দিয়ে দিই লাল, খেয়াল করে দেখেন there is a transition between red to blue, এবং আপনি যেটা সিলেক্ট করে দিচ্ছেন যে আপনার ব্লুটা কতদূর হবে, রেডটা কতদূর হবে। খেয়াল করে দেখেন আমরা কিন্তু সিলেক্ট করে দিচ্ছি নিজেরা। আপনি যদি মনে করেন আপনার নীল আরো মাথার থেকে শুরু হবে, খেয়াল করে দেখেন। পুরো থিমই চেঞ্জ করে ফেলছেন আপনি আপনার স্লাইডের। যেটা বললাম, এই যে থিমটা ছিল, খেয়াল করে দেখেছেন এখানেও কিন্তু গ্রেডিয়েন্টই দেওয়া। কিন্তু বাই ডিফল্ট দেওয়া। আপনি ওই সেম জিনিস কিন্তু নিজে বানাতে পারবেন এবং নিজের মতো করে ইভেন আরো ভালো। সো আমরা কি করলাম? গ্রেডিয়েন্ট দিলাম। গ্রেডিয়েন্টে আমরা এখনো পর্যন্ত ২ টা কালার দিলাম, রাইট? বাট আমি কি বলেছিলাম? আমি বানাবো বাংলাদেশের পতাকা। সো আমাকে কিন্তু 3rd আরেকটা গ্রেডিয়েন্ট লাগবে। সো আমি কিছুই না, জাস্ট আমি এখানে একটা ক্লিক করব। খেয়াল করে দেখেন একটা ক্লিক করার সাথে, সাথে সে কিন্তু আরেকটা স্টপ পয়েন্ট নিয়ে নিয়েছে। ওকে? সো এই স্টপ পয়েন্ট আমি এই 2nd স্টপ পয়েন্টের আগে 1st স্টপ পয়েন্টের কালার দিলাম হচ্ছে গ্রিন। আমাদের যে গ্রিন আছে সেই গ্রিন। 2nd টাকে আমি গ্রিনটাকে একটু বাড়িয়ে দিলাম যাতে আমাদের বড়টা থাকে এবং আমি এই যে লালটাকে আমাদের যে 2nd স্টপ সেটাকে আমি দিয়ে দিলাম হচ্ছে আমাদের যে রেড, আমাদের যে ফ্ল্যাগের যে রেড সেইটা, রাইট? নেক্সট 3rd টাকে যেহেতু বাংলাদেশের পতাকা করছি, এগেইন উই হ্যাভ টু সিলেক্ট দ্যাট গ্রিন। খেয়াল করে দেখেন আমি যদি এবার একটু জাস্ট পজিশনটাকে একটু আগে পরে করি, ইট উইল লুক লাইক আ ফ্ল্যাগ অফ বাংলাদেশ। আর কিছুই না, আমি কিন্তু গ্রেডিয়েন্ট ফিল ইউজ করেছি ফ্রম হোয়ার? ফ্রম ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। সলিড ফিলে না গিয়ে আমি গ্রেডিয়েন্ট ফিল ইউজ করেছি এবং গ্রেডিয়েন্টে যেহেতু আমার ২ টা কালার, তার মানে আমার ৩ টা পয়েন্ট। সো ফার্স্ট পয়েন্ট সবুজ যেটা আসবে এতদূর, দেন রেড, দেন আবার গ্রিন। আমি যদি মনে করি আমি একদম 50-50 পজিশনে দেব, সো এটা 50, এটা হবে হচ্ছে 20, মানে আমি আমার পজিশনও ইভেন চেঞ্জ করতে পারবো। আমার যে ডিজাইনের পজিশন সে কতদূর থাকবে। 3rd টাতে একটা আসলো, 1st টাতে একটা আসলো, 2nd টাতে একটা আসলো। সো খেয়াল করে দেখেন একটু আগে কি ম্যাডমারা প্রেজেন্টেশনটা আমাদের ছিল, বাট আমি যদি এইরকম করে বাংলাদেশের পতাকার মতো একটা গ্রেডিয়েন্ট ফিল সেট করে দিই এবং আমি যদি বলি অ্যাপ্লাই টু অল, খেয়াল করে দেখেন আমার ২ আর ৩ নাম্বার স্লাইডের দিকে। অ্যাপ্লাই টু অল যদি আমি দিয়ে দেই, অল মাই স্লাইড উইল বি লাইক আ ফ্ল্যাগ অফ বাংলাদেশ। এটা আমি ফ্ল্যাগ অফ বাংলাদেশ ইউনিভার্সাল বলে এটা দিয়ে দেখালাম। একবার বুঝতে পারছেন? আপনার সামনে একটা বিশাল সম্ভাবনার দুয়ার খুলে গেল। আপনি যতভাবে খুশি, যেভাবে খুশি ইউ ক্যান ডিজাইন ইউর স্লাইড ব্যাকগ্রাউন্ড, রাইট? সো আমরা কি দেখলাম? আমরা সলিড ফিল দেখলাম, আমরা গ্রেডিয়েন্ট ফিল দেখলাম। পরের দুটো একটু দেখে এসে আমরা ব্রেকটা নিয়ে নেব ৫ থেকে ১০ মিনিটের। পিকচার অর টেক্সচার ফিল, প্যাটার্ন ফিল। খুব সহজ বাংলা, পিকচার ফিল। তার মানে কি? আপনার এই যে ব্যাকগ্রাউন্ডটা, ইট কুড বি আ পিকচার। মজার জিনিস। এবং আপনি পিকচার ফিলটা নেবেন। ধরেন আমি পিকচার ফিল দিলাম। আপনার এখানে পিকচার সোর্স থেকে ইনসার্ট করতে বলছে যে আপনি সোর্স থেকে সেই কোন পিকচারটা আপনি নেবেন সেটা আপনি ইনসার্ট করতে চাচ্ছেন। সো আপনি যখন ইনসার্ট করবেন, আপনাকে ব্রাউজ করতে হবে। আপনার ফাইলে কোথায় পিকচার আছে? আমি একটু দেখে আসি ডেস্কটপে আমার যদি কোনো পিকচার থাকে। আ ডেস্কটপে নাই, পিকচার ডাউনলোডস এ থাকতে পারে। একটু জাস্ট দেখে আসি। রাইট। ধরলাম আমি আমার এই সুন্দর ছবিটা, একটা হাসিমুখ ছবি আমি আমার এই স্লাইডের ব্যাকগ্রাউন্ড পিকচার আকারে দিতে চাচ্ছি। একটু মনোযোগ দেবেন। যদিও ফানি লাগবে আমার ছবিটা ব্যাকগ্রাউন্ড পিকচার আকারে দিলে। সো আমি এই পিকচারটাকে সিলেক্ট করলাম, ইনসার্ট করলাম। সো
এই দেখেন আমার সেই ছবিটা ওই স্লাইডের ব্যাকগ্রাউন্ডে চলে গিয়েছে। বাট ব্যাকগ্রাউন্ডে চলে গিয়েছে বেটা, আমার কিন্তু কাজ বাড়িয়ে দিয়ে গেছে। কি বাড়িয়ে দিয়ে গেছে? আমি চাইলে এই যে আমার ছবিটাকে আরেকটু ট্রান্সপারেন্ট করে দিতে পারি। আরো ট্রান্সপারেন্সি বাড়াতে কমাতে পারি। খেয়াল করে দেখেন। একটা কাজ কিন্তু শুরু করলে কাজ আসলে শেষ হয়ে যায় না। মানে কাজ আরো শুরু হয় একটার পর একটা। সলিড ফিল ছিল, আমরা সুন্দর মতো যেকোনো একটা কালার চুজ করে দিয়েছিলাম। গ্রেডিয়েন্ট ফিল এ আমরা দেখলাম আমরা আরো মোর বেটার আমাদের এক্সপেকটেশন অনুযায়ী আমরা করতে পারি। আমরা কালার চুজিং করে আমরা যেকোনো কিছু করতে পারি। আমরা এপ্লাই টু অল দিতে পারি। যাতে আমাদের সবকটা স্লাইড ওরকম হয়ে যায়। আমরা পিকচার ফিলে গিয়ে আমরা দেখলাম আমাদের পিকচার ইনসার্ট করার একটা জায়গা আছে। যেখানে আমরা আমাদের এক্সিস্টিং একটা ফাইল থেকে করতে পারি। আমরা অনলাইন একটা পিকচারও নিতে পারি। যাদের অনলাইন কানেক্টেড আছে পিসিটা। সো আমি যদি খেয়াল করে দেখেন অনলাইন পিকচারটা নিয়ে একটু দেখাই দিই। অনলাইন পিকচার যদি নেই, মাইক্রোসফট এর সার্চ ইঞ্জিন হচ্ছে Bing। বাই ডিফল্ট আমরা কিন্তু Google এ সার্চ করি। সার্চ ইঞ্জিন ডিফল্ট আমরা Google এ সার্চ করি। বাট মাইক্রোসফট এর সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে Bing। সো আমি যদি দিয়ে দিই NATURE নেচার, হ্যাঁ? আমি একটু প্রকৃতির কিছু একটা ব্যাকগ্রাউন্ডে দিতে যাচ্ছি। ধরলাম এই ছবিটা। একটু মনোযোগ দেবেন। আমি এটাকে সিলেক্ট করলাম, আমি ইনসার্ট করলাম। আমার ওই পিকচারটা কিন্তু জাস্ট ফর এ টাইম লিমিট একটা সময় নেবে এবং সে কিন্তু আমি যে স্লাইডে ওই পিকচারটাকে সিলেক্ট করে দিয়েছি সে কিন্তু সেটার ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। এখনো কাজ হচ্ছে, ঘুরতেছে। আমার ছবিটা ডাউনলোড হওয়ার অপেক্ষা আরকি। একটু সময় দেন, চলে আসবে। চলে এসছে কিন্তু। এবং আমরা কিন্তু এখানেও চাইলে আমরা ট্রান্সপারেন্সি বাড়াতে কমাতে পারি। আমি যদি মনে করি আমার লেখাগুলোকে আরো সুন্দর করতে হবে এবং আমার ট্রান্সপারেন্ট করতে হবে। খেয়াল করে দেখেন, জাস্ট একটু খেয়াল করে দেখেন, একটু আগের যে ম্যাডম্যাডা আমাদের প্রেজেন্টেশন, আমরা কিন্তু এখনো আমাদের টোটাল ট্রেনিং এর 20% ও যাইনি। আজকের ক্লাস শেষ হলে আমরা বুঝতে পারবো ৫ টা ক্লাসের একটা ক্লাস শেষ হওয়া মানে 20%। সো আমরা এখন 10% এ আছি অনলি। হ্যাঁ? সেখানেই কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে একটা সুন্দর প্যাটার্ন, সুন্দর সলিড ফিল, সুন্দর গ্রেডিয়েন্ট ফিল, সুন্দর পিকচার ফিল আমরা কিন্তু দেয়া শিখে গিয়েছি আলহামদুলিল্লাহ, যদি আমরা ধরতে পারি ক্লাস। হ্যাঁ? আমি আসবো আপনাদের কাছে প্রশ্ন উত্তরে। সো আমরা এই পিকচারটাকে কিন্তু সুন্দর করে আবার ট্রান্সপারেন্সি বাড়াতে কমাতে পারি। যদি আমি মনে করি আমার সমস্ত স্লাইডে পিকচার ব্যাকগ্রাউন্ড থাকবে, অ্যাপ্লাই টু অল। খেয়াল করে দেখেন আমার প্রতিটার স্লাইডে কিন্তু ঐরকম পিকচার চলে আসছে। ঐরকম পিকচার। আমি যদি মনে করি আমি আরো ট্রান্সপারেন্ট করে দেব অ্যাপ্লাই টু অল, দেন আমার কিন্তু ছবিগুলো আরো ট্রান্সপারেন্ট হয়ে গেল। বোঝা যাচ্ছে একটা ছবি আছে, একটা ন্যাচারাল আকাশ, গাছ, মাঠ, বাট ট্রান্সপারেন্ট। প্যাটার্ন ফিলটা কোয়াইট সিমিলার। যদি আমরা কোনো কিছু প্যাটার্ন আঁকতে চাই, অনেক সময় লাগতে পারে। এরকম কোনো প্যাটার্ন, যদিও এটা খুবই রেয়ার ইউজ, বাট ধরেন আপনি এমন কিছু একটা বানাচ্ছেন যেটা ব্রিক ওয়াল আপনার দরকার। আপনি কালারটা চাচ্ছেন আসলে ব্লাক। হ্যাঁ? সো আপনি কিন্তু এইভাবেও আমরা প্যাটার্ন ফিলটা করতে পারি। বাট পিকচার ফিলেই থাকি। পিকচার ফিলে আমরা বা সলিড ফিলে থাকি। সলিড ফিলে আমরা একটু হালকা কালার নিয়ে নিই। হ্যাঁ? এটা সলিড ফিল। সো এপ্লাই টু অল দিয়ে দিলাম। এটা আমার থাকলো। তা এখন আমরা কিন্তু শুধু যে বাই ডিফল্ট থিম গুলো থেকে আমরা চুজ করব তা না। আমরা ফরমেট ব্যাকগ্রাউন্ডে যাব। ফরমেট ব্যাকগ্রাউন্ডে আমাদের যে অপশন গুলো আছে, সলিড ফিল, যেকোনো একটা সলিড ফিল আমরা নিয়ে নিলাম। ট্রান্সপারেন্সি বাড়ানো কমানো যাবে। খেয়াল করে দেখেন 100% ট্রান্সফার মানে সাদা, ট্রান্সপারেন্সি মানে তো ওই কালারটাই। গ্রেডিয়েন্ট ফিল যেটা আমরা দেখেছিলাম, পিকচার অর টেক্সচার ফিল যেটা আমরা দেখেছিলাম আমাদের একটা যেকোনো ছবি ফ্রম আওয়ার পিসি অর ফ্রম অনলাইন সোর্স, এবং প্যাটার্ন ফিল। প্যাটার্ন ফিলটা কোয়াইট রেয়ার। সবসময় আমি ইউজ করতে বলবো না। বাট জেনে রাখতে হবে যে এরকম করেও করার সুযোগ আছে। যদি এই একটা স্লাইডে যাই তাহলে একটা স্লাইডে গিয়ে ফরমেট ব্যাকগ্রাউন্ড। যদি সবকটা স্লাইডে একই ব্যাকগ্রাউন্ড চাই, অ্যাপ্লাই টু অল। ওকে? সো আমরা এই পর্যন্ত যদি শিখে থাকি, আমি আপনাদের কাছে প্রশ্ন উত্তরে আসছি। অ্যাডিং কালার টু স্লাইড ব্যাকগ্রাউন্ড মানে সলিড ফিল, ওয়ার্কিং উইথ পাওয়ার পয়েন্ট গ্রেডিয়েন্টস যেটা দিয়ে আমরা বাংলাদেশের পতাকা বানালাম, অ্যাডিং এন ইমেজ টু এ স্লাইড ব্যাকগ্রাউন্ড লাইক পিকচার অর টেক্সচার ফিল, এটা হতে পারে ফ্রম আওয়ার ল্যাপটপ, হতে পারে ফ্রম অনলাইন সোর্স, এবং অ্যাপ্লাইড ব্যাকগ্রাউন্ড টু অল স্লাইড। সো টিল নাও আমাদের কোনো প্রশ্ন আছে কিনা? আমরা কিন্তু টুকটুক করে অনেক কিছু শেখার চেষ্টা করছি। কোনো প্রশ্ন আছে কিনা? আমি কোনো টপিক রিপিট করব কিনা? রাফি ভাইয়া, সায়েম ভাইয়া, আনোয়ার ভাইয়া, নাজমুল ভাইয়া, সুরাইয়া আপু, ফাতেমা আপু, ইসরাইল ভাইয়া, সবাইকে একবারে একটু ডেকে নিলাম। কোনটা কি আমি রিপিট করব? ওভারঅল ফরমেট ব্যাকগ্রাউন্ডের এই ডান পাশে এটা আসছিল কিভাবে? এই যে ভাইয়া, এই যে ডিজাইন ট্যাবে এই যে ফরমেট ব্যাকগ্রাউন্ড বাটনটা, এই যে ফরমেট ব্যাকগ্রাউন্ড। ডিজাইন ট্যাবে ফরমেট ব্যাকগ্রাউন্ড বাটন, আর কিছুই না। বুঝতে পেরেছি ভাইয়া? ডিজাইন ট্যাবে ফরমেট ব্যাকগ্রাউন্ড।
আমাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে যত কিছু সবকিছু ডিজাইন ট্যাবেই আছে। এক্সিস্টিং থিম বলেন, এক্সিস্টিং থিমের উপরে ভেরিয়েন্টস বলেন অথবা নিজের মতো করে করতে বলেন। আমরা একটু পরে, এখনই না, আরো দেখব স্লাইড সাইজও আমরা চেঞ্জ করতে পারি। আজকে না, ইভেন পরে দেখব আমরা যখন ভিডিও বানাবো, শিখবো আরকি ইনশাআল্লাহ। সো কোন প্রশ্ন যদি থাকে একটু করতে পারি, প্রশ্ন না থাকলেও বলতে পারি। ফাতেমা আপু, রাফি ভাইয়া কোন প্রশ্ন আছে? আচ্ছা। সো যদি প্রশ্ন না থাকে আমরা একটু ব্রেকে ওই যে জি, জি। থিমও তো এডিট করা যায় বোধহয়, তাই না? থিম নিলাম, সেটাকেও তো থিমটাকে ফরম্যাট এডিট ব্যাকগ্রাউন্ডে করাটা একটু কঠিন। হ্যাঁ, থিমেও এডিট করা যাবে না তা না। বাট থিমে এডিট করতে গেলে আপনাকে তখন আবার এই যে ভেরিয়েন্ট গুলো আছে না? সেখানে আপনাকে এই ফরম্যাট-টরম্যাটস গুলো চেঞ্জ করে আসতে হবে কয়েকটা জায়গায়। এই যে কাস্টমাইজ ফন্ট। হ্যাঁ, এটা আমি খুব একটা প্রেফার করব না। কারণ হচ্ছে কি, আপনাকে তো ফ্রিডম একটা দিয়েছে, হ্যাঁ? নিজের মতো করে করার, রাইট? এই যে এখানে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড এ গিয়ে। সো বেসিক্যালি এখানে যখন আপনি থিম চেঞ্জ করে ফেলবেন, চেঞ্জ করে যদি সেভ ও করে ফেলেন কোনো ভুলবশত, তো আপনি কিন্তু ওই ডিফল্ট থিম এ যেতে পারবেন না। যদি না আ ওই চেঞ্জ করাটাও শিখে ফেলেন। সো আপনি এখন মনে করছেন যে হ্যাঁ, এখানে এইটা দিলাম, বাট এই যে লেখাটা, এই ফন্টটা আসলে এরকম ভাল লাগছে না। আমি চাচ্ছি একটু ফন্টটাকে চেঞ্জ করতে। খেয়াল করে দেখেন, আমি জাস্ট একটু র‍্যান্ডম দেখাচ্ছি। সো এখান থেকে ধরেন এই যে দেখেন অনেকগুলো ফন্ট আছে, রাইট? বিভিন্ন রকম ফন্ট কিন্তু রিভিউতে চেঞ্জ হচ্ছে। তো আপনি এখান থেকে কোন একটা চুজ করলেন অথবা মনে করলেন এখান থেকেও আমার ভালো লাগছে না, আমি কাস্টমাইজ ফন্ট এ যাবো। তো ইউ ক্যান চুজ ইউর ফন্ট, রাইট? আপনি এই ফন্টটা দিয়ে দিলেন বা এই ফন্টটা দিয়ে দিলেন, হেডিং ফন্ট, বডি ফন্ট। দেওয়ার পরে যখন আপনি সেভ করে ফেললেন, আমি এখনো সেভ করিনি। তখন কিন্তু এই থিমটা যদি এর পরের স্লাইডে কেউ সিলেক্ট করে, সে কিন্তু আপনার সিলেক্টেড থিমটাই পেয়ে যাচ্ছে। এর থেকে বেটার না নিজের মতো করেই সাজিয়ে ফেলা? তাহলে আর পাওয়ার পয়েন্টে নিজস্ব জায়গার উপরে আর কোনো এটা করা হলো না আরকি। বুঝতে পেরেছি? বাট ইয়েস, দেয়ার ইস এ অপশন। আপনি চাইলে কালার কোডিং চেঞ্জ করতে পারবেন। ধরেন এই যে এই কালারটাকে আমি চাচ্ছি এইরকম কালার হবে। পুরো নতুন করে একটা থিম। ভেরিয়েন্ট এর সাথেও কোনো মিল নেই। অথবা এরকম কালোর উপরে হবে। রাইট? একটু কালচে হবে। সো যেভাবে আমি চাই আমি কিন্তু সেভাবে করে ফেলতে পারি ভাইয়া। আর সেভ করে দিলে ওই থিমটা ওইভাবেই সেভ হবে। থিম এডিট করার পরে নতুন কোনো নাম দিয়ে ওইটা হ্যাঁ, সেভ হ্যাঁ, করে হ্যাঁ, রাখা যায় সুযোগ না? আছে, সুযোগ আছে। কাস্টম ওয়ান, আগেরটাও রাইট, রাইট, সুযোগ আছে, সুযোগ আছে। পারবেন, পারবেন, পারবেন। জি। সো আর কোন প্রশ্ন? আমার আপনাদের প্রশ্ন পেলে কিন্তু আমার ভালো লাগবে। এট লিস্ট বুঝবো যে আপনারা কিছু বুঝতেছেন। আর তা নাহলে আমি বুঝবো যে হয় কিছু বুঝতেছে না অথবা সব বুঝে গেছে। সায়েম ভাইয়ার কোন প্রশ্ন আছে? করার পর তারা বোঝা যাবে কোশ্চেন এড়াইছে পারে কি। আচ্ছা, এখন কোনো কোশ্চেন নাই। ওকে। আর আমি কিন্তু প্রতিটা ক্লাসের শেষে আপনাদেরকে ছোট্ট কিছু অ্যাসাইনমেন্ট দেব। আই এম নট a very hard, rough and tough teacher, বাট ভাই হিসেবেই রিকোয়েস্ট করব, যেহেতু আপনাদের সময় আপনারা টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে ভর্তি হইছেন। সো মেক দ্য মোস্ট অফ ইট, হ্যাঁ? আপনারা যতটা শিখে নিতে পারেন। সো আমি আরেকটু কথা না বাড়িয়ে আমি একটু ব্রেকে চলে যাই। আমরা ঠিক ৯টা ১৮ তে ফিরবো ইনশাআল্লাহ। ৬ মিনিট ব্রেক দিয়ে আমরা ৯টা ১৮ তে ফিরবো। জি। ওকে, তাহলে আমরা আবার একটু শুরু করি। আমরা আছি সবাই? একটা প্রশ্ন দিয়েছিলেন রাফি ভাইয়া। স্যার, হোয়াট ইস দ্য ডিফারেন্স বিটুইন ফোরগ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার? ভাইয়া, ফোরগ্রাউন্ড বলতে আমি একটু আসলে বুঝতে পারছি না। ব্যাকগ্রাউন্ড কালার তো বুঝতে পারছেন। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে পুরো স্লাইডের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেবে। ফরমেট ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ? ফোরগ্রাউন্ড বলে কিছু নাই। সো আমার জানা মতে, বা হয়তো স্পেলিং মিস্টেক হতে পারে। সো ফরমেট ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমরা কিভাবে করব। আমাদের যে স্লাইডের ব্যাকগ্রাউন্ড সেটা সলিড ফিল, গ্রেডিয়েন্ট ফিল, পিকচার ফিল এবং প্যাটার্ন ফিল আকারে আমরা আ করতে পারি। ঠিক আছে রাফি ভাইয়া? যদি শুনে থাকেন। আচ্ছা। এখন আমরা একটু আমাদের যে ফার্স্ট স্লাইড আমরা দিয়েছি এরকম Microsoft PowerPoint, আ মাসুদুজ্জামান, রাইট? সেকেন্ড স্লাইডে আমি দিয়েছি লেকচার 1 এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরো কিছু করার জায়গা আছে। আবার থার্ড স্লাইডেও আমি দিয়েছি লেকচার 2, আবার দেখতে পাচ্ছেন কিছু করার জায়গা আছে। তো এই যে একটা পাওয়ার পয়েন্টের স্লাইড গুলো, হ্যাঁ?
এই স্লাইডগুলো বাই ডিফল্ট কিছু লেআউট সেট করা আছে। আপনি নিজেও চাইলে আপনার মতো করতে পারবেন। বাট একটু মনোযোগ দেন। আমরা কিরকম স্লাইড নেব, কি কাজ করার জন্যে তার উপরে এই লেআউট গুলো ডিপেন্ডেন্ট। তার উপরে এই লেআউট গুলোর উপরেই ডিপেন্ডেন্ট আমরা কিরকম নেব। তার আগে একটু খেয়াল করে আসেন আমাদের এই যে স্লাইডটা, হ্যাঁ? এই স্লাইডে কিন্তু এখানে আমরা একটা টাইটেল লিখেছি। আমরা যদি এখানে কিছু না লিখি খেয়াল করে দেখেন, সে কিন্তু দেখাবে হচ্ছে ক্লিক টু অ্যাড টাইটেল। এখানে আমরা যেটা লিখেছিলাম মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, আমি যদি কিছু না লিখি তাহলে ক্লিক টু অ্যাড টাইটেল। আমি যদি এখানে মীর মাসুদুজ্জামানটাকে আবার একটু ডিলিট করে দিই, আমি যদি বাইরে যাই দেখেন বাই ডিফল্ট দেখাচ্ছে ক্লিক টু অ্যাড সাবটাইটেল, রাইট? তার মানে কি এই যে স্লাইডটা, এই স্লাইডের যে প্যাটার্নটা বা লেআউটটা সেটা হচ্ছে একটা টাইটেল, একটা সাবটাইটেল, রাইট? আমি আবার একটু কন্ট্রোল জেড করে নিই। সো টাইটেল হচ্ছে আমার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, সাবটাইটেল হচ্ছে মীর মাসুদুজ্জামান। আবার এখানে যেটা এই যে লেকচার 1 টাকে যদি আমি একটু মুছে দেই, আমি যদি বাইরে ক্লিক করি খেয়াল করে দেখেন ক্লিক টু অ্যাড টাইটেল। সো আগের স্লাইডের টাইটেল এখানে, পরের স্লাইডের টাইটেল কিন্তু এখানে। আবার নিচে যেহেতু এখনো কিছু দেয়া নেই, সো ক্লিক টু অ্যাড টেক্সট একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি। সো এই যে স্লাইডের যে বিভিন্ন রকম জায়গা, এইটা বোঝার জন্য আমাদেরকে এই ৯ রকম লেআউটটা আমাদের একটু বুঝতে হবে। ওকে? আমাদের যত রকম লেআউট আছে। সো খেয়াল করে দেখেন আমাদের লেআউট গুলো কি হতে পারে? টাইটেল স্লাইড। ওকে? যে স্লাইডটা দেখতে এরকম। এই যে আমাদের যে ফার্স্ট প্রেজেন্টেশনে যেটা। টাইটেল অ্যান্ড কনটেন্ট। খেয়াল করে দেখেন যারা একটু দেখতে পাচ্ছেন, আমি যদি আরেকটু জুম করার চেষ্টা করি, বাট ওই জায়গাটা জুম মনে হয় না হবে। ওকে, রাইট। সো টাইটেল উইথ কনটেন্ট যেটা আমাদের কিন্তু নিচের স্লাইডটা যেরকম টাইটেল উইথ কনটেন্ট, আমি জুম করেছি বলে দেখতে এরকম লাগছে, টাইটেল উইথ কনটেন্ট। আমি যদি আবার যাই সেকশন হেডার, মজার জিনিস। আপনারা যারা প্রেজেন্টেশন নিয়ে আরো অনেক দূর আগাবেন, আপনাদের থিসিস প্রেজেন্টেশন বা আপনাদের কোনো একটা প্রজেক্ট প্রেজেন্টেশন যেখানে আমাদের ৪-৫টা সেকশন থাকতে পারে, রাইট? আপনি একটা কাজ শুরু করেছেন, আপনি শুরুতে একটা সেকশন 1 এ দিলেন তার ইন্ট্রোডাকশন, তার ইন্ট্রোডাক্টরি আপনি যে কাজগুলো করেছেন। সেকেন্ড সেকশন হেডার দিয়ে আপনি বলে দিলেন যে এইবার হচ্ছে এক্সিকিউশন ফেজ, রাইট? আপনি ওই কাজটা জেনেছেন, বুঝেছেন, এবার কাজটা করেছেন এক্সিকিউশন ফেজে। আবার একটা সেকশন হেডার দিলেন, যে সেকশন হেডার আপনি শুধু লিখে দিলেন যে কনক্লুশন ফেজ, রাইট? আপনি কনক্লুশন টানলেন। সো আমরা কিন্তু একটা সেকশন হেডার ৩-৪টে করে স্লাইড পরপরই আমরা এড করতে পারি যদি আমরা চাই। টু কন্টেন্ট স্লাইড, খেয়াল করে দেখেন আমি যদি এখানে একটা ইনসার্ট করি, টু কন্টেন্ট স্লাইড, আমার এখানে কি আছে? একটা টাইটেল আছে এবং ২টা কন্টেন্ট আছে। ২টা কন্টেন্ট আবার অনেক রকম হতে পারে, আমরা দেখবো একটু ডিটেইলসে। বাট তার আগে আমরা এগুলো একটু শিখে আসি। সো টু কন্টেন্ট স্লাইড, কম্প্যারিজন স্লাইড। খেয়াল করে দেখেন অনেক সময় আমাদের এরকম হয় না, কম্প্যারিজন করতে হয় এক্সেল ভালো না পাওয়ার বিআই ভালো, রাইট? ওয়ার্ড ভালো না টেক্সট ভালো। সো আমরা কিন্তু এরকম কম্প্যারিজন স্লাইডে করতে পারি উইথ আ টাইটেল, উইথ আ টাইটেল। আবার আমরা নিতে পারি হচ্ছে ব্ল্যাঙ্ক স্লাইড, একদম ব্ল্যাঙ্ক একটা স্লাইড রেখে দিলাম। আমরা নিতে পারি কন্টেন্ট উইথ ক্যাপশন। খেয়াল করে দেখেন টাইটেল, কিছু ক্যাপশন এবং কন্টেন্ট। কন্টেন্টটা হতে পারে একটা পিকচার, কন্টেন্টটা হতে পারে একটা চার্ট, কন্টেন্টটা হতে পারে একটা টেবিল, বাট লেআউটটা বাই ডিফল্ট সেট হয়ে আছে। ওকে? আবার লাস্টলি হতে পারে হচ্ছে পিকচার উইথ ক্যাপশন। আমি যদি এটা একটু ইনসার্ট করি, জাস্ট বেশ কিছু র‍্যান্ডম ইনসার্ট করে ফেললাম। সো এটা হচ্ছে আমার টাইটেল, এটা হচ্ছে আমার টেক্সট, যে ক্যাপশনটা আপনি দেবেন। এখানে দেখেন একটাই অপশন আছে পিকচারস অপশন। আমরা ডিটেইলসে দেখব। সো আপনি এখানে চাইলে একটা পিকচার এড করতে পারেন। অন্য কোনো কিছু কিন্তু পারবেন না। যদি আপনি এই লেআউটে যান। তো বাই ডিফল্ট যে ৯ টা লেআউট আমাদের আছে, ৯ টা না ১০ টা, ৯ টা। ৯ টা লেআউট আছে। এইগুলোকে কিন্তু একটু ভালো মতো বুঝতে হবে। কারণ আমরা প্রেজেন্টেশন বানানোর সময় আমি ওই যে Facebook এ যখন এড চলে না আমার ক্লাসগুলোর, অনেক সময় একটা লাইন আমরা লিখে থাকি, খেয়াল করে দেখবেন যে আমরা এইটাই বুঝি না যে শুরু করব কি দিয়ে। সো আপনার যে কনটেন্টটা আছে লাইক টাইটেল স্লাইড। সো টাইটেল স্লাইড শুরু করবেন অবশ্যই টাইটেল স্লাইড দিয়ে। আপনি যদি টাইটেল স্লাইডেই পিকচার উইথ ক্যাপশন একটা স্লাইড দিয়ে দেন, তাহলে তো হবে না। তাহলে তো আপনি সাজাতে পারবেন না, রাইট? হ্যাঁ, সাজাতে কখন পারবেন? যখন আপনি বুঝে দেবেন সেইটা। আপনি বুঝছেন যে আমার টাইটেল স্লাইডেই আমার একটা ছবি থাকবে। আমি বিশ্বকাপ নিয়ে একটা প্রেজেন্টেশন বানাচ্ছি, টাইটেল স্লাইডেই আমি আর্জেন্টিনার একটা ছবি দিয়ে দেব। আমি নিজে আর্জেন্টিনা সাপোর্ট করি, এজন্য আর্জেন্টিনা বললাম। আপনাদের যার যা খুশি দিতে পারেন, কোনো আপত্তি নেই। সো আমরা সেগুলো করতে পারবো, বাট বিফোর দ্যাট আমাদেরকে সবকিছুর উপরে মাতব্বরি করাটা জানতে হবে, বুঝতে হবে। তো আমরা কি করলাম? আমরা স্লাইড লেআউট গুলো একটু দেখে নিলাম যে কোন স্লাইড আমাদের দরকার।
আমাদের যদি নিজেদের কোনো জায়গা লাগে, বাই ডিফল্ট এখানে তো জায়গা অনেক ফিক্সড। টাইটেল স্লাইড, টাইটেল উইথ কনটেন্ট, সেকশন হেডার, রাইট? বাট আমরা যদি মনে করি আমরা একটা ব্ল্যাঙ্ক স্লাইড নেব, এটা একটা পিওরলি ব্ল্যাঙ্ক স্লাইড, কোনো কিচ্ছু এখানে দেওয়া নেই। আমরা যদি এরকম একটা স্লাইডে আমাদেরকে কিছু লিখতে হয়, কোনো টেক্সট লিখতে হয়, আমাদেরকে ইনসার্ট ট্যাবে গিয়ে একটা টেক্সট বক্স ইনসার্ট করতে হবে। শুধু বলে রাখলাম, এখনই আমি কিছু দেখাচ্ছি না, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। কিন্তু আমাদের ব্ল্যাঙ্ক স্লাইডেও অনেক কাজ আছে, কারণ টাইটেল গুলো বা যেগুলো আমরা নিয়েছি, লাইক এটা পিকচার উইথ কন্টেন্ট, কম্পারিজন স্লাইড, টাইটেল উইথ এ স্লাইড, যে কন্টেন্ট স্লাইড, টাইটেল উইথ কন্টেন্ট, রাইট? আমরা সবগুলো কিন্তু নিয়েছি। সো এটা হচ্ছে টাইটেল উইথ কন্টেন্ট স্লাইড, এই যে টাইটেল অ্যান্ড কন্টেন্ট স্লাইড। তো এগুলো কিন্তু আমরা দেখেছি। তো এখানে তো আমাদের লেখার জায়গা আছে, যদি লেখার জায়গা নাও থাকে সেটাও আমরা নিয়ে শিখবো একটু পরে। তো খেয়াল করে দেখেন, এখন যদি আমরা একটু টেক্সট লেখা শুরু করি, ওকে, আমরা কি শুরু করবো? আমরা টেক্সট লেখা শুরু করব। আমরা টেক্সট লেখা শুরু করলে আমরা কিছু একটা লিখলাম, মাই নেম ইজ মির, MASUD, মাসুদ উজ জামান, ওকে, ফুল স্টপ। এবং আমি এই লেখাটারই আরো 4-5 বার জাস্ট কপি করে নিলাম, বারবার লেখার তো এত সময় নেই, আমি আরো কপি করে নিলাম। ওকে, আমি একই ঘরে কপি করি, তাহলে আরো ভালো হবে। আচ্ছা, এরকম একটা কপি আমি করে দিলাম। হ্যাঁ, বুলেট টুলেট সবাই একটু পর দেখাবো। তো খেয়াল করে দেখেন, এখানে আমার কিছু টেক্সট আছে যেখানে আমি কিছু জিনিস লিখে রেখেছি। তো আমরা যখনই কোনো টেক্সট ইনসার্ট করব, আমরা কিন্তু এখন আছি হচ্ছে এই জায়গাটাতে, হ্যাঁ, পাওয়ার পয়েন্ট টেক্সট, অ্যাডিং টেক্সট টু পাওয়ার পয়েন্ট স্লাইড, ওয়ার্কিং উইথ স্লাইড লেআউট, যেগুলো আমরা দেখলাম স্লাইড লেআউট, বুলেট লিস্ট নিয়ে কাজ করব এবং মডিফাইং লিস্টে আমরা কাজ করব এই মুহূর্তে। তো আমরা কি করলাম? সিম্পল কিছু টেক্সট দিলাম। ওকে? ৪-৫ লাইনের কিছু টেক্সট দিলাম। আমি যদি আরো ১ লাইন এড করে দিই, তাহলে আমি আরো ১ লাইন এড করে দিলাম। ওকে? সো এই টেক্সটটাকে আমরা অনেক ভাবে সাজাতে পারি। এটা কিন্তু একদম সিম্পল একটা জিনিসে আমরা লেখা শুরু করছি। তো এই টেক্সটটাকে যখন আমরা সাজাতে যাব, আমাদের ১ম যে কাজগুলো করতে হবে সেগুলো সব আছে হচ্ছে আমাদের হোম ট্যাবের প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে। হ্যাঁ? প্যারাগ্রাফ গ্রুপ একটু মনে রাখতে হবে। হোম ট্যাবের প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে। প্রথমত এখানে আমাদের আছে একটা কলাম। আমরা যদি মনে করি এটাকে আমরা ২ টা কলাম করব, তাহলে কিন্তু আমরা যখনই আমরা একটা এন্টার দিয়ে দেব, সে কিন্তু আরেকটা কলামে এটা চলে যাবে। ওকে? আরেকটা কলাম এটা আমাদের হয়ে যাবে। সিঙ্গেল কলাম হলে তো সিঙ্গেল কলামই থাকলো, মানে একটা কলাম। যদি আমরা মনে করি বুলেট পয়েন্ট নিয়ে আমরা কাজ করব, খেয়াল করে দেখেন, বুলেট পয়েন্ট নিয়ে কাজ করাটা একটু জরুরি আমাদের জন্য। বিকজ বুলেট পয়েন্টের মধ্যে অনেক কিছু আছে যেটা আমাদের এখনো করা হয়নি। তো আমি যদি একটু অন্যভাবে কিছু সাজাই, লাইক শুরুতেই দিলাম হচ্ছে POWER, পাওয়ার, POIT, পাওয়ার পয়েন্ট, TRAING, পাওয়ার পয়েন্ট ট্রেনিং। ওকে? সো আমি নিচে লিখলাম হচ্ছে কাস্টমাইজ, QUICK, কুইক, ACCEXS, টুলবার। এই ফাইলটা যেহেতু আপনাদেরকে দিয়ে দেবো, আমি ওই রিলেটেড টপিক গুলোই লিখছি। আর এই সেম এক্সারসাইজ ফাইল আপনাদেরকে কিন্তু দেওয়া আছে অলরেডি। কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, CUSTOMISE, কাস্টমাইজ রিবন, যেটা আমরা করলাম এখনো পর্যন্ত। কাস্টমাইজ বানান তো ভুল করে ফেলেছি, MIZD, কাস্টমাইজ রিবন। এবং আমরা দেখেছি হচ্ছে স্লাইড লেআউট, সরি, আমরা পরে দেখেছি হচ্ছে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড বা ডিজাইন ট্যাব। ডিজাইন ট্যাবের মধ্যে আমাদের ছিল এক্সিস্টিং থিম, ডিজাইন ট্যাব আমাদের ছিল হচ্ছে এক্সিস্টিং থিম, EXISTING, এক্সিস্টিং THME থিম। এবং আমরা করেছিলাম হচ্ছে ফরম্যাট, BACKGROUND, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। ওকে, এটা আমরা DESIGN, ডিজাইন ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। এবং লাস্টলি আমরা করছি টেক্সট নিয়ে কাজ, রাইট? পাওয়ার পয়েন্ট টেক্সট, POWER, পাওয়ার পয়েন্ট টেক্সট। সো খেয়াল করে দেখেন, আমি এই যে লেখাগুলো লিখলাম, এগুলোর মধ্যে কিন্তু অনেক ভাগ আছে। ভাগটা কি? এইটা ছিল আমার একদম হেডলাইন। এর পরেরগুলো হতে পারে শুড বি আ বুলেট পয়েন্ট। আবার এই যে বুলেট পয়েন্ট ডিজাইন ট্যাব একটা হয়, এইগুলো কিন্তু কোনো মেন বুলেট পয়েন্ট না। এগুলো ডিজাইন ট্যাবের আন্ডারেই ছিল এই ২ টা জিনিস। তাই না? এইগুলো একেকটা টপিক আমরা শিখেছি। কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, কাস্টমাইজ রিবন, ডিজাইন ট্যাবের কাজ, ফরম্যাট এবং পাওয়ার পয়েন্ট টেক্সটের কাজ। তো ডিজাইন ট্যাবের মধ্যে আমরা এই ২ টো কাজ শিখেছি। সো আমাদেরকে এই যে বুলেট পয়েন্ট গুলোকে নিয়ে একটু মাতব্বরি করা শিখতে হবে, যদি আমরা বুলেট পয়েন্ট দিয়ে আমাদের কাজ শুরু করতে চাই। তো বাই ডিফল্ট আমরা সবকটাকে সিলেক্ট করলাম। আমরা দিয়ে দিলাম আমাদের যে প্যারাগ্রাফ গ্রুপে যে বুলেট পয়েন্ট আছে, একটা হচ্ছে সিম্বলিক বুলেট, রাইট?
আরেকটা আছে হচ্ছে নিউমেরিক বুলেট। নিউমেরিক বুলেটটা দুই রকম, নাম্বার এবং অ্যালফাবেটিক। নাম্বার মানে হচ্ছে 1 2 3 4 এ বি, রোমান অক্ষরের 1 2 3 বা এ 1 2 3, ইংরেজি 1 2 3। আর অ্যালফাবেটিক হচ্ছে এ বি সি এবং রোমান এ বি সি 1 2 3, যেটাই আমরা চাই না কেন, বড় হাতের এবং ছোট হাতের ভাগে আমরা ভাগ করা আছে। তো আমরা কি করলাম, আমরা ধরেন একটা সিম্বলিক এটাই নেই, আমরা এরকম একটা নিয়ে নিলাম স্টার বুলেটস, ওকে নিয়ে নিলাম। বাট আমাদের প্রবলেম কিন্তু সলভ এখনো হয়নি, কারণ কি আমাদের এই ডিজাইন ট্যাবের যে দুই বান্দা আছে, এই দুই বান্দা কিন্তু আসলে মেন বুলেটের জায়গা না। এই দুটোর কাজ কি, এই দুটোর কাজ হচ্ছে সাব বুলেটে চলে যাওয়া, তাই না? সাব বুলেটে চলে যাওয়া। তো খেয়াল করে দেখেন সেই কাজগুলো আমরা যেখানে করব, সেইটা হচ্ছে আমাদের এই বুলেটের মধ্যে বুলেটিং এবং নাম্বারিং অপশনে। খেয়াল করে দেখেন, আমি একটু জাস্ট এতে দেখাই। আমি কিন্তু এখান থেকে জাস্ট ২ টা ট্যাব প্রেস করলাম। কি করলাম? কন্ট্রোল জেড দিলাম। শুরুতে আমরা এই পুরোটাকে বুলেট করে ফেলেছি। বাট আমরা যদি মনে করি একটা মেইন বুলেটের আন্ডারেই ২ টা সাব বুলেট আছে বা ৩ টা সাব বুলেট আছে, সেই পয়েন্টগুলোকে ধরে আমরা কিন্তু সিম্পলি ট্যাব ক্লিক করলেই আমাদের ওইটা হয়ে যাবে সাব বুলেট। আমাদের ওইটা হয়ে যাচ্ছে সাব বুলেট, ওকে? আমরা যদি মনে করি আমরা ভুলবশত কোনো একটা সাব বুলেট করে ফেলেছি। যেমন কি? যেমন আমাদের এই যে পাওয়ার পয়েন্ট টেক্সটটাকে ভুলবশত আমরা করে ফেলেছি সাব বুলেট। বাট সে কিন্তু সাব বুলেট না, সে কিন্তু একটা মেইন বুলেটে থাকার কথা। সো আমরা কিন্তু এখান থেকে জাস্ট শিফট ট্যাব যখনই প্রেস করব, এই পয়েন্টের উপরে শিফট ট্যাব যখনই প্রেস করব, শিফট ট্যাব, ট্যাব হচ্ছে সাব বুলেট, শিফট ট্যাব হচ্ছে মেন বুলেট, ওকে? সো আমরা কিন্তু আমাদের যে কোনো একটা সাব বুলেটের অপশনকে মেন বুলেটে আবার নিয়ে চলে আসতে পারি শিফট ট্যাব দিয়ে। বাট এইটুক অপশন ছিল কিন্তু একদম বেসিক বুলেটিং। আমরা পুরোটাকে, আমি যদি একটু জাস্ট রিপিট করি, আমি কিন্তু একটু বারবার রিপিট করা লোক আরকি, হ্যাঁ? আপনারা আশা করি বিরক্ত হবেন না। আমাদের এরকম একটা লিস্ট ছিল। আমরা এই পুরোটা সিলেক্ট করেছি। আমরা সিম্বলিক বুলেটগুলোর থেকে একটা সিম্বল বুলেট নিয়ে নিয়েছি। সেখানে দেখেছি আমাদের সবকটা একই রকম বুলেট হয়ে গিয়েছে। বাট যেহেতু এগুলো আমাদের সাব বুলেট, আমরা এই দুটোকে সিলেক্ট করে ট্যাব প্রেস করেছি যাতে সাব বুলেটে চলে যায়। এটা কিন্তু একদম সিম্পল বেসিক বুলেটিং। বাট আমাদেরকে এই বুলেটিং এ অনেক কাস্টমাইজ করার জায়গা আছে এবং আমাদেরকে করতে হবে। এবং সেইগুলো আছে হচ্ছে এই বুলেট এবং নাম্বারিং এই বাটনটার মধ্যে। সো আমরা একটু দেখে আসি এর মধ্যে কি, কি আছে। খেয়াল করে দেখেন, আমরা যখন এটাকে প্লেস করব, আমাদের এখানে বুলেট অ্যান্ড নাম্বারিং এর একটা হেল্পার উইন্ডো ওপেন হবে। ওকে? বুলেট অ্যান্ড নাম্বারিং এর একটা হেল্পার উইন্ডো ওপেন হবে। এখানে যে জিনিসগুলো আমাদেরকে কাস্টমাইজ করতে হেল্প করবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল বুলেটিং এর সাইজ। আমি যদি মনে করি আমার বুলেট সাইজটা ছোট হবে, ওকে? আমি যখনই ওকে দিয়ে দেব, খেয়াল করে দেখেন আমার যেটা সিলেক্ট হয়েছিল এটা কিন্তু মেন বুলেট, বাট সে কিন্তু সাব বুলেট হয়ে গেল। আমি যদি পুরোটা সিলেক্ট করি, সবগুলোই সিলেক্ট করে আমি যদি বুলেটের নাম্বারিং এ যাই, আমি যদি সাইজটাকে ছোট করে 50 করে দিই অনলি, একটু মনোযোগ দেবেন। যদি আমরা ওকে দিয়ে দিই, আমার সব কটা বুলেট কিন্তু ছোট হয়ে গেল। যেটা কিন্তু বাই ডিফল্ট অপশনে আপনি পাবেন না। বাই ডিফল্ট অপশন তো আমরা দেখলাম একটু আগে, নরমাল বুলেটিং, রাইট? বাট আমাকে যেহেতু এখন সাইজ ছোট করতে হয়েছে সবকটা বুলেটিং এর, আমি আবার কন্ট্রোল জেড নিয়ে দিলাম। আমি পুরোটাকে সিলেক্ট করলাম, বুলেটের নাম্বারিং এ গিয়ে লাস্ট যে বাটনটা বুলেটের নাম্বারিং, সেটা দেখে আমরা দেখলাম বুলেটটাকে ছোট করা যায়। আপনি যদি কালারফুল বুলেট দিতে চান, আপনি চাচ্ছেন আপনার বুলেটগুলোর কালার হবে রেড, ওকে? আপনি যখনই ওকে দিয়ে দেবেন, আপনার বুলেটগুলোর কালার কিন্তু আপনি যে পছন্দ করছেন, আমি এখানে রেড দিলাম, আপনি চাইলে বুলেট কালারটাকে কাস্টমাইজ করতে পারবেন, ওকে? আমরা কি করলাম, আমরা শুধু একটা টেক্সটের মধ্যে বুলেটিং নিয়ে কাজ করছি এখন। আপনি এতেও শান্ত না, আপনি চাচ্ছেন আপনার কোম্পানির লোগো অ্যাড করতে অ্যাজ আ বুলেট পয়েন্ট। আপনি কি চাচ্ছেন? আপনি কোনো সিম্বলও দেবেন না, আপনি কোনো নিউমেরিক ডাটাও দেবেন না, আপনি দেবেন পিকচার। খেয়াল করে দেখেন, আপনি দেবেন পিকচার। আমরা কোথা থেকে গিয়েছি? আমরা এই পুরোটাকে সিলেক্ট করেছি। আমরা বুলেট এন্ড নাম্বারিং এ গিয়েছি। যেকোনো একটা বুলেটস এন্ড নাম্বারিং এ ক্লিক করার সাথে, সাথে আমাদের কিন্তু এই অপশনগুলো আমরা দেখলাম। সাইজ ছোট করা, কালার চেঞ্জ করা। আমরা এখন চলে যাব একটু পিকচারের মধ্যে। খেয়াল করে দেখেন, একটু আগে যেমন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য যেমন পিকচার সিলেক্ট করতে দিয়েছিল, সিমিলারলি বুলেট আইকন সেট করার জন্য আমাকে কিন্তু পিকচার ব্রাউজ করার জায়গা দিয়েছে। সো ফ্রম এ ফাইল গেলাম আমি। আমি জাস্ট এক্সেল স্কুলের লোগোটাকে একটু নিয়ে নিই। এক্সেল স্কুল ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচ, একটু সময় দেবেন। এখানে লোগো কিছু একটা আছে, রাইট? লোগো ধরলাম আমি এই লোগোটা।
জাস্ট একদম র‍্যান্ডম একটা লোগো দিয়ে দিলাম। যদিও অনেক বড় লোগো হয়ে গিয়েছে। বাট খেয়াল করে দেখেন আমার কিন্তু বুলেট পয়েন্টে সেই এক্সেল স্কুলের লোগো গুলো চলে আসছে। সো আমি যদি মনে করি এরপরে আমি আরো একটা পয়েন্ট নেব, আমার কিন্তু অলরেডি ওই পিকচারটাই বুলেট আকারে সেভ হয়ে গিয়েছে। খেয়াল করে দেখেছেন? আমি যদি আবার একটু রিপিট করি কন্ট্রোল জেড পুরোটাকে আমার সিলেকশন আছে। আমি যদি মনে করি পুরোটা সিলেকশন না করে আমি একটাতে চেঞ্জ করব, তাহলে কিন্তু আমি শুধু একটাতে সিলেক্ট করব। বাট এটা আবার দেখতে বেশি বাজে লাগবে। বুলেট পয়েন্ট গুলো ইউজুয়ালি সবগুলো একই রকমই হয়। হ্যাঁ, যদি মনে করি আমার যেগুলো সাব বুলেট আছে, আমি সেইগুলোকে অন্য আলাদা কালার দেব। ধরলাম আমার যে সাব বুলেট টুকু আছে সেইগুলো হবে হচ্ছে ইয়েলো, জাস্ট র‍্যান্ডম ইয়েলো। সো ওকে দিলাম। তখন কিন্তু সাব বুলেট গুলো ইয়েলো হয়ে গেল। সেটা কাস্টমাইজ করার আমার সুযোগ আছে। আর আপনি যদি সবকটা বুলেট নিয়ে একসাথে কাজ করতে চান, আমি পুরোটাকে সিলেক্ট করব। আমি চলে যাব বুলেটিং এন্ড নাম্বারিং এ। আমি চলে যাব হচ্ছে যে অপশনটা আমার দরকার, আদারওয়াইজ পিকচারে। পিকচারে যাওয়ার পরে ফ্রম ফাইলে চলে যাব। এই ধরেন এক্সেল এর লোগো দিয়ে দিলাম। সো আমার কিন্তু এক্সেল এর লোগো গুলো আমার এখানে চলে আসলো। ওকে? যে লোগো গুলো আমি দেখতে পাচ্ছি। আমি যদি আবার এন্টার প্রেস করি, অটোমেটিক্যালি আমার বুলেট পয়েন্টে কিন্তু পিকচার নিয়ে নেবে। আমি যদি আবার এন্টার প্রেস করি, আমার কিন্তু বুলেট পয়েন্ট নিয়ে নেবে। আমার এই যে পিকচারের ঠিক গায়ে শুরু হয়েছে, তাই না লেখা? পিকচারের মানে বুলেটের। পিকচার তো আমি নতুন করে ইনসার্ট করলাম। আমি যদি মনে করি এই গায়ে লেখার থেকে আমি একটু দূরে সরিয়ে দেব। হতে পারে না? আমি কিন্তু চাইতে পারি। একটু দেখে আসি আমরা। তো আমরা আবার বুলেটিং এন্ড নাম্বারিং এ চলে যাব। আমরা চলে যাব কাস্টমাইজ অপশনে এবারে। তো কাস্টমাইজ এ গিয়েও আমাদের কিন্তু বেশ কিছু অপশন আছে যে সরি এখানে আমি দূরে সরাচ্ছি না। আমাদের যদি মনে করি আমাদের ওই সিম্বল গুলো এবং পিকচার বাদেও আমরা অন্য কোনো বুলেট নিতে পারি, সেখানে আমাদের সেই অপশন গুলো কিন্তু আছে। হাজার অপশন আছে। যদি আমরা মনে করি এরকম বুলেট হবে এটা নিতে পারি। যদি আমরা মনে করি এরকম বুলেট হবে হোম ট্যাবের টাইপ, এরকম বুলেট নিতে পারি। ইভেন আমাদের কাছে আরো অপশন আছে। যত রকম অপশন এখানে আমাদের ক্রিয়েট করা যায়, রাইট? আমরা সব রকম ভাবে আমাদেরকে বুলেট আমরা নিতে পারি। এই যে বুলেটটাকে কাস্টমাইজ করা, এই সম্পূর্ণ জিনিসগুলো আছে হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ট্যাবে, তাই না? আমাদের যে প্যারাগ্রাফ ট্যাবটা আছে। বাট এখানে আমরা যেটার কথা বলছিলাম, আমাদের যে এই যে লেখাগুলো, এই লেখাগুলো যেমন বুলেটের একদম গায়ে শুরু হয়েছে। সো আমরা যদি মনে করি একটু এই লেখাটাকে আমরা দূরে সরাতে চাই, খেয়াল করে দেখেন, আমরা চাইলে তার ইনডেন্টেশনটাকে চেঞ্জ করতে পারি। এটাকে বলে ইনডেন্টেশন। একটু মনে রাখতে হবে কিন্তু, হ্যাঁ? এটাকে বলে হচ্ছে ইনডেন্টেশন। সো আমরা যদি মনে করি ইনডেন্টেশনটাকে আমরা একটু বাড়িয়ে দেব, খেয়াল করে দেখেন এখন কিন্তু আমার বুলেট আর আমার লেখার মধ্যে একটা গ্যাপ আছে। আমরা কিন্তু শুধু এইটুকুকে সিলেক্ট করে দিয়েছিলাম। যারা আবারও বলছি, যারা একদম শুরু থেকে শুরু করছেন তাদের জন্য একটু কঠিন লাগতে পারে। বাট যদি কেউ এগুলো নিয়ে কাজ করে থাকেন, হোপফুলি তারা সহজ বা তারা বোর হয়েন না আরকি। যদি কেউ অলরেডি এগুলো পেরে থাকেন। বিকজ আমাদের ১ম ক্লাসটা এরকম যাবে। পরের ক্লাস থেকে আমরা আরো অ্যাডভান্স জিনিস শেখা শুরু করব ইনশাআল্লাহ। তো আমরা কি দেখলাম? আমাদের একটা ছিল কিন্তু নরমাল টেক্সট। আমরা জাস্ট এখানে ক্লিক করে রেখে দিয়েছিলাম এবং আমরা সেগুলোকে নিয়ে শুরুতে এখানে তো দুই পাশে জায়গা নিছে। হ্যাঁ, প্রথমেও একটু বাড়ছে এদিকে। রাইট। কারণ হচ্ছে আমি যে ইনডেন্টেশনটা নিয়েছি ভাইয়া, সেই ইনডেন্টেশনে আপনার এই বিফোরও একটা সিলেক্ট করা ছিল। সো আমি যদি এই বিফোরটাকে 0 করে দেই, সে কিন্তু ওইটা আর নেবে না। হ্যাঁ? সে শুধু এই ফার্স্ট লাইনটাতে নিয়ে নেবে। বোঝাতে পেরেছি ভাইয়া? আমি যদি একটু কন্ট্রোল জেড কন্ট্রোল এরকম আমার ছিল, রাইট? তো আমি পুরোটাকে সিলেক্ট করলাম। আমি প্যারাগ্রাফের এই যে ছোট্ট অ্যারোটাকে ক্লিক করলাম। এখানে আমাদের ২ টা অপশন। আমার যে ইনডেন্টেশন অপশন আমি কিন্তু সিলেক্ট করেছি শুধু একটা লাইন। বাকিগুলো কিন্তু সিলেক্ট করিনি এখনো। তো আমার বুলেট পয়েন্টটাই যদি আমি চাই একটু দূর থেকে শুরু হোক। বুলেটটাই শুরু হোক একটু দূর থেকে। একটা ছোট্ট ট্যাব দিয়ে, হ্যাঁ? সেটা হচ্ছে এই জায়গাটা। বিফোর টেক্সট, ওকে? আর আমার যে লেখাটা সেইটা যদি শুরু হতে চায় একটু পরের থেকে সেটা এটা। আমি যদি বিফোর টেক্সটটাকে 0 করে দেই, খেয়াল করে দেখেন। আর ফার্স্ট লাইনটাকে 2.5 ইঞ্চ বা আরেকটু বেশি রাখি, 0.3 ইঞ্চ রাখি। সো যদি ওকে দিয়ে দেই, আমার এই লেখাটা কিন্তু তখন আর সরবে না। তখন সরবে কিন্তু শুধু এই লেখাটা। ওকে? সো এইভাবে আমরা চাইলে কই গেলাম? আহা! আচ্ছা, রিডু করি আবার। সো এইভাবে আমরা চাইলে আমাদের বুলেট পয়েন্টটাকে কিন্তু আমরা কাস্টমাইজ করতে পারি। আমি যদি পুরোটাকে একবারে সিলেক্ট করি, খেয়াল করে দেখেন আমি আবার এটা ক্লিক করলাম। আমার এখানে বাই ডিফল্ট কিছু সেট করা নেই। সো আমি এখানে দিয়ে দিলাম 0.2 ইঞ্চে ইনডেন্টেশন এ থাকবে, ওকে দিলাম। সো আমার কিন্তু আবার ওইগুলোকেও কিন্তু সাজাতে হবে। যেহেতু আমি সবগুলো একবারে সিলেক্ট করে ফেলেছিলাম। মনে আছে? যেহেতু সবগুলো একবারে সিলেক্ট করেছি, সে আর তখন কিন্তু সাব ট্যাব আর মেইন ট্যাব কিন্তু ভুলে গিয়েছে। আমাকে কিন্তু আবার সাব ট্যাবটাকে ডিফাইন করে দিতে হলো। আর এখন যদি মনে করি আমি লেখাটাকে আমার ইয়ে হবে, আ মা একটা নির্দিষ্ট দূরত্বে থাকবে। সো তখন আমি কিন্তু সেইভাবে আবার
সাজিয়ে দিতে পারছি। ওকে? আমার যে স্পেসিং বা আমার যে বুলেট পয়েন্টটা আছে। সো এই যে একটা বুলেট পয়েন্টেই দেখেন আমাদের কত কিছু করার জায়গা আছে। একদম ইনিশিয়ালি আমাদের ছিল হচ্ছে আমাদের সিম্পল ৫ টা লাইন ছিল। সেখান থেকে আমরা না আমাদের যে সিম্বলিক যদি আমি নান দিয়ে দিই আবার কিন্তু সে আগের জায়গায় ফেরত যাবে। হ্যাঁ? যদি আমি নান দিয়ে দিই। আর সিম্বলিক বুলেট তো আছেই। সিম্বলিক বুলেট বাদেও আমাদের নিউমেরিক বুলেট আছে। আমরা চাইলে নিউমেরিক বুলেট 1, 2, 3, 4 ABCD নিতে পারি। এর কোনটা যদি আমাদের পছন্দ না হয়, আমরা চাইলে কাস্টমাইজ করতে পারি। আমরা চাইতে আমাদের যে সিম্বলিক বুলেট গুলো ছিল সেখান থেকে আমরা কিন্তু কাস্টমাইজ করতে পারি। নিউমেরিক বুলেটে পিকচার ইনসার্ট এর আপনি অপশন পাবেন না। সিম্বলিক বুলেটে আপনি পিকচার ইনসার্ট এর অপশন পাবেন। এছাড়াও যে অপশনগুলো জেনে রাখা জরুরি, অনেক সময় আমাদের লেখার সাইজ ছোট করতে চাই কিন্তু বুলেট সাইজ ছোট হয় না। আমরা কিন্তু অনেক বড়, বড় লেখা লিখতে চাই কিন্তু বুলেট সাইজ ছোট হয় না। এটার প্রবলেম কিন্তু আমরা অনেক সময় পড়ি। লেখা তো ছোট আমি করে ফেলতে পারছি। আমাদের যে ফন্ট এটা আছে। ফন্ট সাইজ দিয়ে, রাইট? বাট বুলেট ছোট করতে গেলে আমাকে কিন্তু এই অপশনে আমাকে যেতে হবে। এই যে সরি বুলেটের নাম্বারিং অপশনসটা। এখানে কি আমরা কিন্তু বুলেট সাইজ 100% দেওয়া থাকে বাট এটাকে ছোট করার সুযোগ আছে। তা না হলে আমরা তো কাস্টমাইজ পিকচারস এ আমরা কিন্তু পিকচার নিতে পারি। সো এই জিনিসগুলো আমাদের কি আচ্ছা, জি, জি। একটা স্লাইডের জন্য বুলেটের সাইজ ছোট করলাম, তারপর বুলেটের ওই যে পজিশন সেট করলাম, হুম, হ্যাঁ, হুম। এটা পরের স্লাইডে আর যেন এরকম সেট করা না লাগে, আচ্ছা, একটা মেইনটেইন আচ্ছা, হয়। আচ্ছা। ভেরি গুড। সো আমি যদি পরের স্লাইডে যাই, আমরা কিন্তু সবসময় আমরা যেটা কোয়েরি আসে সেটা হাতে কলমে করার চেষ্টা করি, হ্যাঁ? সো পাওয়ার পয়েন্ট করি একটু। ভাইয়া যেটা বলল পাওয়ার POINT পাওয়ার পয়েন্ট ট্রেনিং। জাস্ট একটু র‍্যান্ডম করি। অত আর ডিটেইলস লিখব না। এখানে হচ্ছে ABCDEF এখানে হচ্ছে আবার ABCDEF সমস্যা তো নাই। ABCDEF আবার এটা। ওকে? তো খেয়াল করে দেখেন আমার এই যে বুলেটিং স্টাইলটা কি ছিল? পিকচার ছিল আর ইনডেন্টেশন ছিল কিছু। তো আমি এইটাকে সিলেক্ট করে যখন এইটাতে যাব, আমি এখানে যখন যাব আমার কিন্তু সেই অপশনগুলো দেখা যাচ্ছে না। রাইট? বুলেটিং এ সেই অপশন দেখা যাচ্ছে না। কারণ কি? আমার ওখান থেকে কোনো লিঙ্ক নাই। বাট পাওয়ার পয়েন্টে একটা জায়গা আছে ফরমেট পেইন্টার। সো আমরা যদি এই বুলেটিন গুলোকে সিলেক্ট করার পরে ফরমেট পেইন্টার এ যাই, এটা যদিও ডিটেইলস এ আমরা দেখব। আমরা এটাকে যদি ক্লিক করি, সে কিন্তু ওইভাবে ফরম্যাটেড হয়ে যাবে। বুঝতে পেরেছি ভাইয়া? বাই ডিফল্ট আপনি কিন্তু এই অপশন থেকে পাবেন না। কারণ কি? আপনি এইটুকুর জন্যে শুধু এই ফরম্যাটিংটা, এই বুলেটিংটা করেছেন। বাট আমি যদি এই জায়গাটাও ঐরকম করতে চাই, এই যে আমি কন্ট্রোল জেড করলাম, আনডু করলাম জাস্ট। আমি এইটুকুকেও করতে চাচ্ছি কিরকম? এইরকম। সো আমাকে এই আ এইটাকে সিলেক্ট করে এই বুলেটিং স্টাইলটাকে বা ফরম্যাটিংটাকে সিলেক্ট করে ফরমেট পেইন্ট এর অপশনে যেতে হবে। তো আপনাদের সুবিধার জন্য আমি বলি আমরা একদম শেষের দিকেও আমরা প্রচুর ফরমেট পেইন্টার নিয়ে কাজ করব, হ্যাঁ? ওয়ার্কিং উইথ ফরমেট পেইন্টার বিকজ ফরমেট পেইন্টার এর কাজটা সর্ট অফ টিপস অ্যান্ড ট্রিকস এর মতো কাজ। হ্যাঁ? এটার বাই ডিফল্ট কোনো ইউজ না থাকলেও এটা একটা টিপস অ্যান্ড ট্রিকস এর মতো এটা নিয়ে কাজ করে আরকি। সো সেইভাবে আমাদের অপশন আছে। আর এখানে যদি আমরা করতে চাই আমাকে আবার ওই নতুনভাবে ওইগুলো কিন্তু সিলেক্ট করতে হবে। বিকজ এ তো আর বুঝতেছে না যে আমাকে ওইটা করতে হবে আরকি। বুঝতে পেরেছি? খুব সম্ভবত নাজমুল ভাইয়া ছিলেন। ভাইয়া ক্লিয়ার হয়েছে? ফরম্যাট প্রিন্টার দিলাম, আগের স্লাইড থেকে দিলাম, পরের এই স্লাইডে এসে কি করতে হবে? এটা দিয়ে আচ্ছা। ফরম্যাট প্রিন্টার ক্লিক হ্যাঁ, করলাম, হ্যাঁ, হ্যাঁ। আমি তারপরে একটু কি করতে হবে? আচ্ছা আমি একটু করে দিই। এটা জাস্ট একটা পেইন্ট ব্রাশ। আমরা বাসাবাড়ির দেওয়ালে পেইন্ট ব্রাশ করার সময় কি করি? ১ম এ রঙে আমাদের পেইন্ট ব্রাশটাকে চুবাই। তারপরে যে দেয়ালে রং করতে হবে সেখানে গিয়ে পেইন্ট ব্রাশটাকে ঘষে দেই। রাইট ভাইয়া? সিমিলার প্রসিডিউর। আপনার রং করা মানে কি? যেটা অলরেডি আমার এখানে আছে। আপনি সেটাকে সিলেক্ট করলেন। আপনার পেইন্ট ব্রাশটাকে এই রঙের মধ্যে চুবালেন। একদম ধরে চুবাই দিলেন। এবং যেখানে আমরা করতে চাই সেটাকে ধরে আমরা সিলেক্ট করে দিলাম। দ্যাটস ইট। এইভাবেই প্রসিডিউর। আমরা নেক্সট এ আরো দেখব। এখানে তো ছোট্ট একটা আইটেম দিয়ে ফরমেট পেইন্টার করলাম। আমরা যখন ইনশাআল্লাহ 3rd বা 4th ক্লাসে গিয়ে অ্যানিমেশন দেব, আমরা বিভিন্ন অবজেক্টের উপরে বিভিন্ন রকম অ্যানিমেশন দেব। সেই অ্যানিমেশন গুলোও আমরা ফরমেট পেইন্টার দিয়ে শিখব। দ্যাটস হোয়াই এটা আসলে শেষের দিকে ইনক্লুড করা আছে আরকি, হ্যাঁ? ইনক্লুড করা আছে। বাট যেহেতু কোয়েরি আসলো এজন্য আমরা বলে দিলাম। সো ওভারঅল ক্লিয়ার হয়েছে আমরা বুলেট পয়েন্ট নিয়ে কতভাবে কাস্টমাইজ করতে পারি? আমরা যারা আছি ভাইয়ারা, আপুরা আমরা কি বুঝতে পেরেছি? ফাতেমাতুজ জোহরা আপু, ইসরাইল ভাইয়া? আহ বেশি কঠিন লাগতেছে নাকি? নাকি আমি বেশি কঠিন করে বোঝাচ্ছি তাও তো বুঝতেছি না। রনি ভাইয়া মনে হয় বেশ পরে আসছেন। ভাইয়া বোঝা যাচ্ছে কি?
সর্বনাশ। জি, রানী ভাইয়া কিছু বলবেন মনে হয়। আচ্ছা। তো আমরা একটু সিলেবাসটা জাস্ট গো ব্যাক করে আসি যে আমাদের কোনো কিছু মিসিং হচ্ছে কিনা। ভাইয়া আমরা কিন্তু শুনতে পাইনি আপনি কিছু বলেছেন কিনা। সো রিকোয়েস্ট থাকবে আনমিউট করে যদি আবার বলেন পরবর্তীতে। সো আমরা একটা পাওয়ার পয়েন্ট ফাইল লঞ্চ করা থেকে শুরু করেছি। আমরা তার ইন্টারফেসটার সাথে পরিচিত হয়েছি। ওই পাওয়ার পয়েন্ট এই যে আমরা তার ইন্টারফেসটার সাথে পরিচিত হয়েছি। আমরা কুইক অ্যাক্সেস টুলবারকে কাস্টমাইজ করতে পেরেছি। আচ্ছা, সরি হ্যাঁ, একটু কাশি এসে গিয়েছিল। ওকে। সো আমরা যেটা করেছিলাম আমরা কুইক অ্যাক্সেস টুলবার এবং রিবনকে কাস্টমাইজ করেছি এবং আমরা এর পরবর্তীতে ডিজাইন ট্যাবে গিয়ে আমাদের যে বাই ডিফল্ট থিম গুলো ছিল সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করেছি এবং আমরা ফরম্যাট ব্যাকগ্রাউন্ড নিয়েও কাজ করেছি। ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে আমরা দেখেছিলাম আমাদের যে সলিড ফিল, আমাদের যে গ্রেডিয়েন্ট ফিল বা পিকচার ফিল আছে সেগুলো নিয়ে আমরা কাজ করা দেখেছি এবং এরপরে আমরা পরিচিত হয়েছি আমাদের বিভিন্ন রকম স্লাইড লেআউটের সাথে। আমরা দেখেছি আমাদের বাই ডিফল্ট 9 রকম স্লাইড লেআউট আছে। টাইটেল স্লাইড, টাইটেল এন্ড কন্টেন্ট, সেকশন হেডার, টু কন্টেন্ট স্লাইড, ব্ল্যাঙ্ক স্লাইড, কম্পারিজন টাইটেল অনলি, কন্টেন্ট উইথ ক্যাপশন এবং পিকচার উইথ ক্যাপশন স্লাইড। বাই ডিফল্ট এই সবকটা আমরা একটা করে স্লাইড ইনসার্ট করেছি। এই ফাইলটা যখন আপনাদেরকে আমরা দিয়ে দেব, এখানে মাউস নিলেই আপনারা বুঝবেন যে এখানে আমরা সেই স্লাইডগুলো কিন্তু আমরা নিয়েছি যে স্লাইডগুলো, ওকে? এবং আমরা দেখেছি যে যেকোনো একটা স্লাইডে আমরা কিছু টেক্সট ইনপুট দিয়েছি। আমাদের একদম বেসিক কিছু টেক্সট আমরা কিভাবে কাজ করি সেইটার সাথে এবং এই একটা টেক্সট ইনপুট দেওয়ার সাথে, সাথে আমরা সেটাকে চেষ্টা করেছি বুলেটিং পয়েন্টে নিয়ে যাওয়ার। বুলেটিংটা ইউজুয়ালি ২ রকম, সিম্বলিক বুলেটিং এবং নিউমেরিক বুলেটিং। সো সিম্বলিক বুলেটিংটা হচ্ছে আমাদের যে সিম্বলগুলো বাই ডিফল্ট আছে, যদি আমরা মনে করি সেই সিম্বলগুলো বাদেও আমরা নতুন কোনো সিম্বল নেব, আমাদের কাস্টমাইজ অপশন আছে সিম্বল নেওয়ার জন্য, অথবা আমাদের পিকচার আছে যেখান থেকে আমরা অলরেডি একটা পিকচার ইনসার্ট করেছিলাম। নিউমেরিক ফরম্যাটের জন্য সেম একইভাবে আমাদের কিছু অপশন আছে এবং শুধু তাই না, আমরা দেখলাম যে এইটুক করার পরেও আমাদের আরো বেশ কিছু অপশন আছে। কোথায়? প্যারাগ্রাফ গ্রুপের ইনডেন্টেশন জায়গাটাতে। আমরা যদি ইনডেন্টিং এবং স্পেসিং নিয়ে একটু কাজ করতে চাই, আমরা যদি মনে করি আমাদের লেখাগুলো একটু ডান পাশ থেকে শুরু হবে, আমাদের ফার্স্ট লাইনটাকে একটু গ্যাপে শুরু হবে, সেই অপশনগুলো কিন্তু আমাদের এখানে আছে। বাট এটা যেহেতু আমি সবকটা সেট করে করেছি, আমরা যদি কোনো সাব বুলেট আমাদের থেকে থাকে, আমরা সেই সাব বুলেটটাকে কিন্তু আলাদাভাবে আমাকে আবার সাব বুলেট করে নিতে হবে। যেহেতু আমি সবকটা সিলেক্ট করে করেছিলাম। যদি আমি মনে করি সাব বুলেটে আমি
এই গ্যাপটা রাখবো না, সেক্ষেত্রেও কিন্তু আমার অপশন আছে। আমি শুধু দেখাচ্ছি কারণ হচ্ছে আপনাদের সেই সমস্ত কাস্টমাইজ এর অপশনগুলো কিন্তু আমাদেরকে জানা থাকতে হবে। টু মেক আ বিউটিফুল স্লাইড। ওকে? আমরা কিন্তু এখান থেকে 0 করে দিলে সেই জিনিসগুলো কিন্তু আমাদের গ্যাপটা কিন্তু হয়ে গেল। সো আমরা এখানে একরকম গ্যাপ চাই, এখানে আরেকরকম গ্যাপ চাই, সেটাও কিন্তু করা আমাদের পসিবল। এবং লাস্টলি আ নাজমুল ভাইয়ের একটা প্রশ্নের সাপেক্ষেই যদি একটা স্লাইডে একরকম স্টাইল ইনসার্ট করার পরে আপনার মনে হয় এই সেম স্টাইল আপনি আরেক জায়গায় ইনসার্ট করবেন। যদিও ফরম্যাট পেইন্টারের ইউজ কিন্তু অনেক। আমি বলেছি একটু আগেই। ফরম্যাট পেইন্টারের ইউজ অনেক। সো শুধু এই বুলেটিং এ না, আমরা অ্যানিমেশন আমাদের যেকোনো টাইপ অফ ফরম্যাটিং আমরা দেখব বা নেক্সট ক্লাসগুলোতে। সো সেগুলো কিন্তু আমরা অ্যানিমেশন পেইন্টার দিয়ে আমরা ফরম্যাট পেইন্টার দিয়ে আমরা করতে পারি। সো আমরা যদি একটু আগাতে চাই, দেখি আমাদের সিলেবাসটা। আমরা অলমোস্ট আমাদের সেকশন 104 পর্যন্ত আমরা কিন্তু টাচ করেছি। ওকে? আমরা কিন্তু 104 পর্যন্ত টাচ করেছি। সো আজকে আমরা এই পর্যন্তই নেব। নেক্সট দিন আমাদের টেক্সট আইটেম থেকে শুরু হবে। আমরা এখনো পর্যন্ত কিন্তু টেক্সটের মধ্যেই আছি, কিন্তু শুধুমাত্র বুলেটিংটা দেখেছি। এই টেক্সটে কিন্তু আপনি প্যারাগ্রাফ আকারে সাজাতে পারেন। প্যারাগ্রাফ আকারে সাজানো মানে কি? আমরা যে খবরের কাগজে পড়ি না? 2 কলাম, 3 কলাম এরকম কলাম, কলাম আকারে থাকে না? এখানে তো আমি শুধু বুলেটিংটা দেখেছি। সো আমরা যখনই কোনো টেক্সট দেব, যদি এরকম একটা জায়গায় আমরা কোনো টেক্সট দেই, সেইটাকে আমরা 2 বা 3 কলামেও ভাগ করতে পারি। বাট আমাদের টেক্সটের প্যাটার্নটা সেরকম হতে হবে আসলে কিন্তু, হ্যাঁ? সো আমরা সেইটা দিয়েই নেক্সট ক্লাস শুরু করব। আমি একটু পরে আপনাদের কাছে চলে যাব প্রশ্ন উত্তরের জন্যে। এবং নেক্সট ক্লাসে আমরা আরো একটা জিনিস কভার করব, সেটা হচ্ছে গ্রাফিক্যাল এলিমেন্টস। এটা কিন্তু খুব মজার এবং ইম্পোর্টেন্ট কাজ হবে। কারণ একটু শুধু বলে রাখি, আমরা পাওয়ার পয়েন্টে যত কিছুই ইনসার্ট করি না কেন, আমরা পাওয়ার পয়েন্টে কিন্তু আমাদের পাওয়ার পয়েন্টে কি থাকতে পারে? আমি যদি একটু এখানে জাস্ট লিখি, এই স্লাইডটাই যদি এখানে দেই, সো আমাদের পাওয়ার পয়েন্টে এই পুরো বুলেট টুলেট সব তুলে দিলাম। আমাদের পাওয়ার পয়েন্টে থাকতে পারে একটা শেপস, আমাদের পাওয়ার পয়েন্টে থাকতে পারে স্মার্ট আর্ট, আমাদের পাওয়ার পয়েন্টে থাকতে পারে চার্টস, আমাদের পাওয়ার পয়েন্টে থাকতে পারে পিকচার, PICTURE, আমাদের পাওয়ার পয়েন্টে থাকতে পারে আইকন বা 3D আইকন। 3D আইকনটা সবাই হয়তো নাও পেতে পারেন, অন্য ভার্সনে নাও থাকতে পারে। আমরা পেতে পারি টেবিল, আমরা পেতে পারি হচ্ছে আমাদের ইনসার্ট ট্যাবে মোটামুটি যা আছে, হ্যাঁ? স্মার্ট আর্ট তো দেখেছি। সো এরকম ৮ রকম জিনিস আমরা ইনসার্ট করতে পারি। আমরা দেখব ৮ রকম ভিডিও, অডিও, মাল্টিমিডিয়া আরকি। MULTI মাল্টিমিডিয়া। মাল্টিমিডিয়ার মধ্যে আছে VIDO ভিডিও প্লাস অডিও। ভিডিও বানান ভুল করে ফেলেছি। ভিডিও প্লাস অডিও। তো এরকম ৮ রকম জিনিস আমরা ইনসার্ট করতে পারি, যেটাকে আমরা ভাগে আমাদের সিলেবাসে ধরে শিখব। সো নেক্সট ক্লাসে আমরা এই টেক্সটের উপরে আরো কিছু কাজ করব। প্যারাগ্রাফ ইনডেন্টেশন, প্যারাগ্রাফ কলাম করা, এবং আমরা কিছু গ্রাফিক্যাল এলিমেন্ট নিয়ে কাজ করা শুরু করব। লাইক ইমেজ, লাইক টেক্সট বক্সেস, লাইক শেপস, লাইক স্মার্ট আর্ট। ওকে? সো ওই পর্যন্ত আমরা শেষ করে আমরা হয়তো টেবিলে নাও যেতে পারি আগের দিন। কারণ এগুলোতে অনেক কিছু জানার এবং দেখার আছে। বিকজ আমাদের দিন শেষে আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে বেসিক্যালি এইগুলোই তো আসলে আমরা রিপ্রেজেন্ট করি। তাই না? আমরা রিপ্রেজেন্ট করি কিছু টেক্সট, কিছু গ্রাফিক্যাল আইটেম। তারপরে দেই আমরা অ্যানিমেশন, তারপরে দেই আমরা ট্রানজিশন। সো নেক্সট ক্লাসে আমরা নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আমাদের পরশুদিন হবে। কালকে যদিও শিডিউলে ছিল, আমি কালকেরটা মিস করে ফেলবো একটা অফিস ভিজিটের কারণে। আমরা পরশুদিন রাত ৮ টার সময় আবার এখান থেকেই শুরু করব। তো আজকে আমরা যেটুক পড়লাম, আজকে আমাদের ফার্স্ট ক্লাস, একদম শুরুতেই আমরা খুব বেশি লোড নিতেও চাইনি, বাট স্টিল হয়তো অনেকের জন্য একটু বেশি হয়ে গিয়েছে। কোনটুকু আমি রিপিট করব কিনা। এই ভিডিওটা আপনারা বাই টুমরো ইনশাআল্লাহ আমাদের YouTube প্রাইভেট চ্যানেলে আপনাদের ইমেইল অ্যাক্সেস সহ আপনারা পেয়ে যাবেন। সবাই একটা করে ইমেইল পেয়ে যাবেন আরকি বেসিক্যালি। এক্সেল স্কুলের ইমেইল থেকে। একটা লিংক সহ YouTube এর। সো আজকে আমরা যেটুকু করলাম, আমি যদি একটু সিলেবাসে থাকি, এই পর্যন্ত 104 পর্যন্ত আমরা শেষ করেছি। সো এই পর্যন্ত কারোর কোনো প্রশ্ন আছে কিনা? কোনটা আমি রিপিট করব কিনা? উইথআউট এনি হেজিটেশন বলে ফেলতে হবে। ইসরায়েল ভাইয়া বোঝা গিয়েছে? একটু আনমিউট করি, একটু কথা-টথা বলি সবাই, নাহলে তো পুরোই মনে হবে যে কিছুই বোঝা গেল না। জি ভাইয়া। হ্যাঁ ভাই, আজকে আসলে একটু আমি সাউন্ডের প্রবলেমের কারণে অনেক কিছু বুঝতে পারিনি, বুঝছেন? আচ্ছা, তো ওই ভিডিওটা দেখে নেব। প্লিজ ভিডিও তো দেখার সুযোগ আছে যেহেতু অবশ্যই দেখে নেবেন। ফাতেমাতুজ জোহরা আপু, হ্যাঁ। বোঝা গিয়েছে কি? জি ভাইয়া।
কিছুটা বোঝা গিয়েছে, ভিডিও দেখে আরেকটু ট্রাই আচ্ছা, শুধু ভিডিও করব। না, আমি ছোট্ট কিছু অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো আমাদের WhatsApp গ্রুপেই। সো মাই রিকোয়েস্ট, একদিন যেহেতু সময় পেয়ে গেলাম আমরা কালকের দিনটা, ভিডিও আপলোড হতে একটু সময় লাগবে। বুঝতেই পারছেন আমাকে রেডি করে আপলোড করতে হবে আমাদেরকে। সো অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা ভিডিও আপলোড করলে আপনারা ভিডিওটা দেখবেন এবং অ্যাসাইনমেন্ট যেগুলো ফলো করলে ইনশাআল্লাহ প্র্যাকটিসটা হয়ে যাবে। রাফি ভাইয়া, রনি ভাইয়া বোঝা গিয়েছে? রনি ভাইয়ের কথা আমরা শুনতে পাচ্ছি না। রাফি ভাইয়ার কথা জি। হ্যাঁ ভাইয়া, কথা কি শোনা যায় এখন এখন? শোনা যাচ্ছে। রাইট, রাইট, জি। আচ্ছা, আমার হয়তো এখানে সাউন্ড কানেকশনে একটু প্রবলেম ছিল। এনিওয়ে, আমি আসলে আজকে অফিস থেকে একটু দেরি হতে ক্লাসে আসলে 11th আওয়ারে জয়েন করেছি, বাট আপনি আমি যেটা দেখলাম যে অনেক ট্রেনারের কাছেই আমি বিভিন্ন কোর্স করেছি, জি। তবে আপনি খুব মানে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছেন, মানে যতটুকু আমি পেয়েছি। দ্যাট মিন্স একদম বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল আমি মনে করি যে সবার জন্যই এটা হেল্পফুল আল্লাহ হবে। অবশ্যই। একে আমরা যদি মনোযোগ দিয়ে ক্লাস করি, ডেফিনেটলি এটা আপনার এক্সপ্লেনেশন মানে স্টাইলটা আমার ভালো লেগেছে, যে আলহামদুলিল্লাহ। আপনি যেটা রিপিট করেন এটাও সবার জন্য উপকারী। যে জি। হয়তো অনেক সময় অনলাইনে দেখার ক্ষেত্রে মানে কনসেন্ট্রেশনটা কিন্তু থাকবে না। সেম লেভেলে থাকে না। স্বাভাবিক। হ্যাঁ, জি, জি, জি। কিন্তু দুই একবার রিপিট করলে ওটা কিন্তু আবার মানে পেয়ে যায়। রাইট, রাইট ভাইয়া। তো ভাইয়া, নেক্সট ক্লাসে আশা করি যে আমি টাইমলি জয়েন করব, প্লিজ। যে অ্যাসাইনমেন্টস গুলো দিবেন আমি এগুলো ইনশাল্লাহ করব। থ্যাংক ইউ ভাইয়া। অনেক থ্যাংক ইউ। সুন্দর ভাবে বললেন। আর রিকোয়েস্ট শুধু একটাই ভাইয়া, যেহেতু আপনি একদম 11th আওয়ারে আসছেন আসলে। সো ভিডিওটা দেখে নেবেন এবং অ্যাসাইনমেন্ট গুলো ওই সাথে সাথেই করবেন। আর আমি এই ফাইলটা যেটা আমি এই যে এতক্ষণ ধরে আমরা যেটা করলাম, আমরা সবাই মিলেই তো এটা বানালাম। সো এই ফাইলটাও আমি দিয়ে দেব। এই ফাইলটা দেওয়ার সুবিধা হচ্ছে ভিডিওর সাথে ঠিক আমি যেখানে যা করেছি ভিডিওতে তো ওইটাই রেকর্ড হয়েছে। আর এই ফাইলটা পেয়ে গেলে আপনাদের তো আরো ভালো হবে আরকি ইনশাআল্লাহ। রাফি ভাইয়া লিখেছেন মোটামুটি। ভাইয়া ফার্স্ট ক্লাস আ মোটামুটি টাই আমরা ধরে নিচ্ছি। নেক্সট ক্লাসে দেখবেন আরেকটু ইজিয়ার হয়ে গিয়েছে। হ্যাঁ? যদি প্র্যাকটিসটা ঠিকঠাক হয় ইনশাআল্লাহ। সো নাজমুল ভাইয়া তো অ্যাক্টিভ ছিলেন। আল্লাহর রহমতে আশা করি বুঝতে পেরেছেন ভাইয়া। ওভারঅল ঠিক আছে আশা করি। নাকি নাজমুল ভাইয়া? জি, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। আনোয়ার ভাইয়া? আনোয়ার ভাইয়া একটু লেট হয়ে গিয়েছে জয়েন করতে। বোঝা গিয়েছে ভাইয়া যতটুকু আমরা ক্লাস করেছি? কিছুটা ইয়ে আছে, আবার আপনি একটু স্লোলি আগাইলে বেটার হবে কি। আর ওকে। ওই আপনার মাউস পয়েন্টার হোভারটা কালারফুল করলে আমরা একটু দেখতে ইজি হয়, যে কোন ডিরেকশন গুলা কোন দিক থেকে কোথায় যাইতেছে আচ্ছা, এগুলা। আচ্ছা। আমি স্লো যাবো ইনশাআল্লাহ। আর মাউস পয়েন্টটা হোভার করার জন্য মনে হয় কোনো একটা অ্যাপ্লিকেশন বা কিছু ইনস্টল করা লাগবে। ওটা আমি চেষ্টা করে নিচ্ছি। যদি হ্যাঁ, কালারফুল করলে আমরা এই নেক্সটটা গুলা দেখতে পারি আমি কি না। আমি আমি চেষ্টা নাহলে করছি। খুব সুন্দর পয়েন্ট বলছেন। আমি আমি চেষ্টা করছি ভাইয়া। সুরাইয়া আপু বোঝা গিয়েছে ওভারঅল? আ অনেক ভালো হয়েছে ভাইয়া। ভিডিও আছে জি, জি, জি। অবশ্যই, অবশ্যই। সুরাইয়া আপু বোঝা গিয়েছে? আমি কিন্তু একটু এই পুরাতন দিনের টিচারদের মতো বাড়ি, বাড়ি গিয়ে জি জিজ্ঞেস করছি। ভাইয়া, মোটামুটি বুঝছি। ওকে, ওকে গ্রেট। সো মোটামুটিটা ইনশাআল্লাহ আমার বিশ্বাস আপনারা ভিডিওটা দেখেন, প্র্যাকটিসটা করেন। এই মোটামুটিটা সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আমার বিশ্বাস। তো যদি আর কোনো প্রশ্ন না থাকে আমার মনে হয় আজকে আমরা ক্লোজ করতে পারি এখানে। আমাদের নেক্সট ক্লাস ইনশাআল্লাহ বুধবারে ঠিক ৮ টার সময়। আর আমি ভিডিওটা হয়ে গেলেই গ্রুপে আমি ভিডিও প্লাস অ্যাসাইনমেন্ট আমি দুটোই দিয়ে দিচ্ছি। অ্যাসাইনমেন্ট মানে কিছু কোয়েশ্চেনস আরকি যেগুলো আপনাকে করতে হবে আসলে। ঠিক আছে? ওকে তাহলে। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।